আমাদের টার্গেট কিন্তু যে এই যে রিকনসিলিয়েশন টপিকটা করব, আমাদের টার্গেট কিন্তু অঙ্কটা করা না। হ্যাঁ, মেন টার্গেট তো পরীক্ষা এক্সামে অঙ্ক করে নাম্বার তোলা, কিন্তু আমাদের ব্যাপারগুলোকে খুব ভালো করে ডিপলি বুঝতে হবে, ডিপলি বুঝতে হবে, রিজন বুঝতে হবে। যতক্ষণ না আমি প্রপারলি রিজন বুঝতে পারবো ততক্ষণ কিন্তু পড়ার কোনো লাভই নেই, পড়াশোনা করে কোনো লাভই নেই। রিজন বুঝতে হবে। অঙ্ক করাটা কিন্তু মেন টার্গেট নয়, অঙ্ক তো সবাই করে ফেলবে, কিন্তু জিনিসটা যদি বুঝতে পারো ফিউচারের বেনিফিটটা তোমরা পাবে। ঠিক আছে? তো তো আজকে আমরা আরম্ভ করবো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো বলো, রিকনসিলিয়েশন নামটা কি আজকে প্রথম শিখছো নাকি আগে শোনোনি? আগে তোমরা শুনেছো, মনে করার চেষ্টা করো। ক্লাস 11-এ যখন আমরা অ্যাকাউন্টেন্সি পড়া আরম্ভ করেছিলাম, ঠিক আছে, প্রথম দিকেই আমরা পড়েছিলাম একটা চ্যাপ্টার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মনে পড়ছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মনে করার চেষ্টা করো। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি ছিল মনে আছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি তোমরা ভালো করে পারতে? ঠিক আছে, যদি মনে হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তোমাদের কোনো ডাউট ছিল, আমার অলরেডি ইউটিউবে ভিডিও আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, 3টের মতন ভিডিও আছে, অনেক হেল্প হয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় না না আমার দেখার দরকার নেই, এখন জানলেই হবে, তাহলে আমি জাস্ট ছোট্ট করে বলে দিই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি ছিল। সাপোজ ধরো আমার একটা কোম্পানি আছে, সাপোজ আমি লিখছি আমার একটা কোম্পানি, সাপোজ আমার একটা কোম্পানি আছে এক্স লিমিটেড, ঠিক আছে, এই কোম্পানি আছে আমার। এই কোম্পানিতে আমার একজন অ্যাকাউন্টেন্ট আছে, সেই অ্যাকাউন্টেন্টের নাম কি জানো? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে রাম। অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে রাম, আমার কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট আছে, তার নাম হচ্ছে রাম। আমি রামকে রাত্রি 10টার সময় ফোন করে বললাম, আচ্ছা রাম বলো দেখি এখন আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, এখন আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, আমি রামের কাছে জানতে চাইলাম। তখন রাম কি করবে? এই যে কোম্পানির যে এক্স কোম্পানি অ্যাকাউন্টেন্ট যে রাম, রাম তো ক্যাশবুক মেনটেন করবে, ও তো কোম্পানি অ্যাকাউন্টেন্ট, ও ক্যাশবুক মেনটেন করে। ক্যাশবুকের কটা কলম হয়? ক্যাশবুকের কটা কলম হয়? ও 2টা কলমই মেনটেন করবে, ক্যাশও মেনটেন করবে, ব্যাংকও মেনটেন করবে। তার মানে এক্স কোম্পানি রামের কাছে জিজ্ঞাসা করলো রাত্রি 10টার সময় এখন আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, তখন ও কি বলবে? ও ক্যাশবুকের খাতা খুলে দেখবে, ক্যাশবুকের খাতা খুলে ব্যাংকের ঘরে দেখবে কত ব্যালেন্স আছে, তখন বলে দেবে। সাপোজ ও বলল স্যার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? মেনে নিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকেও ও তো জানতে চাইছে 5 লাখ টাকা, তো কে বললো? রাম বললো। ও এটাকে ভেরিফাই করতে চাইছে। ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ফোন করলো, ফোন করে বললো আচ্ছা এক্স কোম্পানি, আমি এক্স কোম্পানির মালিক বলছি, আমার ব্যাংকে এখন কত টাকা ব্যালেন্স পড়ে আছে। ও সাপোজ ধরো বললো, কত বললো, তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি করবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কম্পিউটারটা খুলবে, কম্পিউটারটা খুলে দেখবে এক্স কোম্পানির ব্যাংকের ব্যালেন্স এখন কত পড়েছে রাত্রি 10টার সময়। সাপোজ ধরো বললো 5 লাখ টাকা, আমার অ্যাকাউন্টেন্টও বললো 5 লাখ টাকা, স্টেট ব্যাংকও বললো 5 লাখ টাকা, কোনো সমস্যা নেই, দুজনেই ঠিক বলেছে, দুজনেই ঠিক বলেছে। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি কোনো কারণে বলে যে না না তোমার 5 লাখ টাকা নেই, তোমার আছে 5.5 লাখ টাকা, বা বললো তোমার ব্যাংকে ব্যালেন্স আছে 4.5 লাখ টাকা, তখন কি হবে? তখন দেখো আমার অ্যাকাউন্টেন্ট বললো 5 লাখ টাকা আর ব্যাংক বলছে 5.5 লাখ টাকা, এই যে 50,000 যে ডিফারেন্স তৈরি হচ্ছে, কেন, কি কারণে ডিফারেন্স তৈরি হলো, কি কারণের জন্য ডিফারেন্স তৈরি হলো? বা ধরো আমার অ্যাকাউন্টেন্ট বলছে 5 লাখ টাকা, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলছে 4.5 লাখ টাকা, তার মানে ব্যাংকের লোক বলছে 50,000 টাকা কম আছে। কি কারণে কম আছে? কে ভুল করেছে? ব্যাংক ভুল করেছে নাকি আমার অ্যাকাউন্টেন্ট ভুল করেছে? এমন কি ভুল হয়েছে? এই কারণগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। এই কারণগুলো যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয়, যখন একটা কারণগুলো যখন একটা স্টেটমেন্টে লিখতে হয়, স্টেটমেন্টে লিখে দুটোকে ইকুয়াল করতে হয়, সেটাকেই বলতাম আমরা বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটাই ছিল। কিন্তু আজকে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শেখা নয়, আমাদের টার্গেট কস্টের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শেখা। স্যার কস্টের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে? বলছি, একটু ওয়েট, আমি বলছি কস্টের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জিনিসটা কি। তো এটা আমাদের জানানো দরকার ছিল। আর আমরা যে এখানে যে এই কস্টের যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করাবো, পুরো বিআরএস যেইভাবে করেছিলাম ক্লাস 11-এ, ঠিক সেই কনসেপ্টটাকে ফলো করে করাবো। অনেকেই কি করে, মুখস্থ করে যে এই আইটেমগুলো প্লাস হবে তো এই আইটেমগুলো মাইনাস হবে। একদম করবো না, এইগুলো প্লাস এইগুলো মাইনাস। আমরা বুঝবো কেন প্লাস হচ্ছে কেন মাইনাস হচ্ছে, কিচ্ছু মুখস্থ করতে হবে। এই জন্য বলছি চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার, জাস্ট একবার বুঝবে, আজকের ক্লাসটা বুঝবে, এর ফায়দা এর বেনিফিট তুমি ফিউচারে পেতে থাকবে, লং টাইম ধরে পেতে থাকবে। ঠিক আছে? তো দেখো আমরা যখন
ক্লাস 11-এ কমার্স নিয়েছিলাম, ঠিক আছে, সবার প্রথমে আমরা কোন কোন সাবজেক্টটা শিখেছিলাম? অফকোর্স স্যার অ্যাকাউন্টেন্সি শিখেছিলাম। আমি যখন ক্লাস 11-এ পড়ানো আরম্ভ করেছিলাম, আমি এই কথাটা বলেছিলাম, আমরা বিজনেস করি, আমাদের মেন উদ্দেশ্যটা কি? বিজনেসে কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে জানার জন্য। আরে বিজনেসে কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে জানার জন্য। আরে বিজনেসে কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে জানার জন্য আমরা কি করতাম? কার সাহায্য নিতাম? স্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আমরা তো ক্লাস 11 থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংই শিখে আসছি। আরে ফার্স্ট সেমিস্টারেও আমাদের সাবজেক্ট ছিল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে একটা কোম্পানি বিজনেসে কত টাকা প্রফিট করেছে বা লস করেছে, যার জন্য আমাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং জানতে হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আমাদের শিখিয়েছিল কি করে বুকসটা মেনটেন করতে হয়, শিখিয়েছিল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এবং আস্তে আস্তে আমরা যখন প্রফিট বের করতাম কি করতাম? তোমরা ক্লাস 11-এ শিখেছিলে ফাইনাল অ্যাকাউন্টের সাহায্যে তুমি প্রফিট বের করতে। সেই ফাইনাল অ্যাকাউন্টে তুমি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে, পিএল অ্যাকাউন্ট খুলতে, ওখান থেকে প্রফিট বের করতে। এটাকে বলতো কি অ্যাকাউন্টিং প্রফিট। এবার আস্তে আস্তে অ্যাকাউন্টেন্সি যত বিস্তার লাভ করেছে, অ্যাকাউন্টসের স্কোপ যত বেড়েছে, তেমনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা, ঠিক আছে, এক্সটেন্ড করে এখন নতুন একটা অ্যাকাউন্টিং চলে এসেছে আমাদের কাছে, কস্ট অ্যাকাউন্টিং। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আরো শিখতে পারবে তোমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং কি বলছে? কস্ট অ্যাকাউন্টিংও ওর মতন ভাবে বুকস মেনটেন করে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মতন মেনটেন করে। কস্ট অ্যাকাউন্টিং এর মতন মেনটেন করে। তো কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে তো আমরা অনেক চ্যাপ্টার শিখেছি। দেখো, যারা সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়ছো, ঠিক আছে, ক্লাস 11-12 যাদের সিবিএসসি বা আইএসসি বোর্ড ছিল, তাদের তো কস্ট বলে কোনো সাবজেক্ট ছিলই না, তারা এই সেকেন্ড সেমিস্টারে এসে শিখছো। এবার যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো, তাদের তো 11-12-এই ছিল কস্ট, তো তারা কস্ট সম্পর্কে একটু আইডিয়া করেছে। তো দেখো, আমি এটাই বলতে চাইছি যে আমরা কস্ট বুক পড়েছি বা পড়ছি, তা আমরা প্রথমেই আমরা শিখে নিয়েছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ফাইনাল অ্যাকাউন্ট সবার লাস্টে শিখেছিলাম, কিন্তু কস্টিংয়ে আমরা কস্টিংয়ে যে প্রফিটটা বের করি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রফিট বের করার জন্য কার সাহায্য লাগে? ফাইনাল অ্যাকাউন্ট। আর কস্টিংয়ে প্রফিট বের করার জন্য কার সাহায্য লাগে? কস্ট শিট। এবার কি হয়, ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যে প্রফিট বেরোবে, আবার কস্ট অ্যাকাউন্টিংয়ে যেই প্রফিটটা বেরোবে, দুটো প্রফিটের মধ্যে অনেক ডিফারেন্স বেরোবে, অনেক ডিফারেন্স থাকে, অর্থাৎ দুটো প্রফিট কখনোই ইকুয়াল হয় না। এর পেছনে বেশ কিছু রিজন আছে, সেই রিজনগুলো আমি আলোচনা করবো। আর একটা কথা বলে দিই, এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে, স্যার কোন প্রফিটটা বেস্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রফিট বেস্ট নাকি কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট বেস্ট, আমি তোমাদের বলে দিচ্ছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রফিট বেস্ট। স্যার কেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রফিট বেস্ট? একটা কোম্পানি কস্ট অ্যাকাউন্টিং মেনটেন করতে নাও পারে, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সে মেনটেন করবে, কারণ একটা কোম্পানি প্রতি বছর যত টাকা প্রফিট করে তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। ও কোন প্রফিটের উপর বেস করে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং না কস্ট অ্যাকাউন্টিং? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটের উপর বেস করে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। আমরা বিকম 4th সেমিস্টারে ট্যাক্স আছে তোমাদের, সেখানে ইনকাম ট্যাক্স আছে, সেখানে ভালো করে শিখবে। তোমরা হেডস অফ ইনকাম পড়বে। যারা ক্লাস 11-12 কস্ট ট্যাক্স পড়েছে তারা জানো হেডস অফ ইনকাম জিনিসটা কি। আমাদের ইনকামের 5টা হেড আছে। একটা হচ্ছে তোমার ইনকাম ফ্রম স্যালারি, একটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, একটা হচ্ছে পিজিইপি প্রফিট গেইন বিজনেস প্রফেশন, একটা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, আর একটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই যে পিজিইপির কথা বললাম, প্রফিট গেইন বিজনেস প্রফেশন, এটা ক্লাস 11-12 যারা কস্ট ট্যাক্স পড়েছে তারাও এই চ্যাপ্টারটা শেখোনি, তোমরা 4th সেমিস্টারে গিয়ে শিখবে। তো ওই চ্যাপ্টারটা যে আরম্ভ হয় না, ওই যে ইনকাম ফ্রম বিজনেস বের করার জন্য তোমাকে কোন প্রফিটের সাহায্য লাগে? কস্ট প্রফিটের সাহায্য লাগে নাকি অ্যাকাউন্ট মানে ফিনান্সিয়াল প্রফিটের সাহায্য লাগে? ফিনান্সিয়াল প্রফিট, দ্যাট মিনস অ্যাকাউন্টিং প্রফিটের সাহায্য লাগে। তার মানে আমরা যেখানেই যাই না কেন, আমার অ্যাকাউন্টিং এর প্রফিট লাগবেই লাগবে। তার মানে আমি তোমাকে বলে দিলাম কোনটা বেশি ইম্পর্টেন্ট, ফিনান্সিয়াল প্রফিট বেশি ইম্পর্টেন্ট না কস্ট প্রফিট বেশি ইম্পর্টেন্ট? ফিনান্সিয়াল প্রফিট ইম্পর্টেন্ট। এটাও বললাম ফিনান্সিয়ালের যে বুকস মেনটেন করা হয়, কস্টেরও বুকস মেনটেন করা হয়, দুজনের কিছু আলাদা আলাদা রুলস আছে, কিছু আলাদা আলাদা পলিসি আছে। এই বিভিন্ন কারণ আছে যে দুজনের প্রফিট যে সেম হবে না, ফিনান্সিয়াল প্রফিট আর কস্ট প্রফিট যে দুজনের সেম হবে না, তার পেছনে বেশ কিছু রিজন আছে। সেই রিজনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমি মোটামুটি অ্যানালাইসিস করেছি, 9টা রিজন আছে বেসিক্যালি। হ্যাঁ, এক্সামে কখনো কোনো থিওরি আসে যে বলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সঙ্গে কস্ট অ্যাকাউন্টিং এর যে প্রফিট আছে না, সেই প্রফিটের মধ্যে ডিফারেন্স কেন হয়। তার মানে এখন কি বুঝতে পারছো আমরা কিসের রিকনসিলেশন করব? আমরা যখন বিআরএস করেছিলাম ওখানে কি করেছিলাম? ব্যাংক রিকনসিলেশন শিখেছিলাম। এখানে কিসের রিকনসিলেশন করব? প্রফিট রিকনসিলেশন। মানে ওখানে পড়েছিলাম ব্যাংক রিকনসিলেশন, এখানে শিখবো প্রফিট রিকনসিলেশন। আশা করি ইন্ট্রোডাকশন জিনিসটা কিছুটা বোঝা গেল জিনিসটা কি। এবার তো আমরা অঙ্ক করব পরে, আগে আমরা থিওরি পড়বো। কোন থিওরিটা পড়বো? যে দুজনের প্রফিটের যে ডিফারেন্স তৈরি, ডিফারেন্সের পেছনে কারণগুলো কি, এই কারণগুলো খুঁজে বার করব। ঠিক আছে, এই কারণগুলো খুঁজে বার করবো। এই কারণগুলো যখন একটা স্টেটমেন্টের আকারে লেখা হবে, আরে সেটাই তো বলে প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট।
অর্থাৎ দুটো প্রফিট ইকুয়াল করতে হবে, দুটো প্রফিট ইকুয়াল করতে হবে। সাপোজ ধরো আমি তোমাকে বলছি, আচ্ছা ঠিক আছে এত অবধি বুঝে নিলে তো, আমি আগে একটা নোট লিখিয়ে নিই তারপরে আমি বলছি বাকিটা। তো দেখো যেটা বোঝালাম সেটাই বলে টুকলাম। রিকনসিলেশন, ঠিক আছে, ফিনান্সিয়াল বুকস, ঠিক আছে, ফিনান্সিয়াল বুকস আমরা তো অ্যাকাউন্টেন্সি করেছি, এতদিন ফিনান্সিয়াল বুকসটা আমরা শিখেছি, আর সেকেন্ড সেমিস্টারে উঠে আমরা শিখছি কস্টিং বুকস। তো দেখো ফিনান্সিয়াল বুকস কোম্পানি তার প্রফিট মেনটেন করার জন্য, কোম্পানি তার প্রফিট কত টাকা হয়েছে জানার জন্য ফাইনাল অ্যাকাউন্টের সাহায্য নেবে, যেটা কিনা ফিনান্সিয়াল বুকসেরই একটা পার্ট। তো ফিনান্সিয়াল বুকসের থেকে ফাইনাল অ্যাকাউন্ট থেকে আমার একটা প্রফিট বেরোবে, এটাকে বলে অ্যাকাউন্টিং প্রফিট। এবার কস্টিং বুকসও আমাদের একটা বুকস আছে, সেটা কস্টিং বুকস। কস্টিং বুকস ওয়াইজ প্রফিট বের করতে গেলে আমার কস্ট শিটের সাহায্য লাগবে, কস্ট শিট থেকে একটা প্রফিট বের করে কস্টিং প্রফিট। জেনারেলি দেখা গেছে কি এই ফিনান্সিয়াল প্রফিটের সঙ্গে কস্টিং প্রফিট ট্যালি করে না, দু সাইড সমান হয় না, আনইকুয়াল হয়, তাই আমরা ইকুয়াল দিয়ে মাঝখানে দাগ দিই যে আনইকুয়াল হয়। এর পেছনে বেশ কিছু রিজন আছে কেন দুটো প্রফিট সমান হয় না, কেন দুটো প্রফিট সমান হয় না। এই রিজনগুলো যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয় তখন তাকে বলে প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট, ঠিক আছে। এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো রিজনগুলো, তুলে ধরবো কি কি রিজনের জন্য, এমন কি কি রিজনের জন্য দুটো ইকুয়াল হয় না, দুটো প্রফিট ইকুয়াল হয় না, সেই রিজনগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো যেই থিওরিটা করাবো বললাম সেটাই দেখো, বলছে রিজন ফর ডিফারেন্স ইন প্রফিট আন্ডার কস্টিং বুকস অ্যান্ড ফিনান্সিয়াল বুকস, ঠিক আছে। আমরা এতক্ষণ দুটো বুকসের কথা বললাম, তো আমরা বিআরএস করার সময় শিখেছিলাম ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে বেশ কিছু ডিফারেন্স তৈরি হতো, সেই রিজনগুলো আমরা শিখেছিলাম। এখন আমরা পড়ছি, এখন তো আমরা বিআরএস করছি না, এখন আমরা বলছি প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট। প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট করতে গেলে দুটো বুক দরকার, একটা কস্ট বুকস আর একটা ফিনান্সিয়াল বুকস। কস্ট বুকসে যে প্রফিট বেরোবে আর ফিনান্সিয়াল বুকসে যে প্রফিট বেরোবে, দুটো প্রফিটের মধ্যে বেশ কিছু ডিফারেন্স বেরোয়, বেশ কিছু টাকা ডিফারেন্সের পেছনে কি কি রিজন আছে সেই রিজনগুলোই এখন খুঁজে বার করবো। তাই লিখেছি রিজন ফর ডিফারেন্স ইন প্রফিট আন্ডার কস্টিং বুকস অ্যান্ড ফিনান্সিয়াল বুকস। প্রথম পয়েন্ট লিখেছি, দেখো তোমরা স্ক্রিনের দিকে তাকাও, কি লেখা আছে, পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট অ্যান্ড নট চার্জ ইন কস্ট অ্যাকাউন্টস। মনে করার চেষ্টা করো, আমরা যখন কস্ট শিট করেছিলাম ওখানে নোট লিখেছিলাম, আমি বলেছিলাম বেশ কিছু পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস আছে যেইগুলো কিনা কস্ট শিটে আসে না। আমি আবার বলছি, কস্ট শিট করার সময় একটা নোট লিখিয়েছিলাম, বলেছিলাম যে বেশ কিছু পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস আছে যেইগুলো কিনা কস্ট শিটে আসে না। এখানে সেই কথাটাই লিখেছি, বলেছি পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস ডেবিটেড টু পিএল। আরে ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস কোনগুলো বলছি পরে, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কোনগুলো। ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম তখন পিএল অ্যাকাউন্ট করতাম, পিএল অ্যাকাউন্টের ডেবিটে লিখতাম। আরে পিএল অ্যাকাউন্টের ডেবিটে কি লিখতাম, যত এক্সপেন্স সব তো ডেবিটেই লিখতাম, পিএল অ্যাকাউন্টে সব এক্সপেন্সগুলো ডেবিটেই লিখতাম। তাই বলছে পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস কোথায় লিখতাম, পিএল এর ডেবিটে। তাই তো লিখেছি পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস ডেবিটেড টু পিএল অ্যান্ড নট চার্জিং কস্ট অ্যাকাউন্ট। স্যার কস্ট অ্যাকাউন্ট কেন চার্জ করেনি? আরে কস্ট শিট করার সময় তো বলেইছিলাম যেইগুলো পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস সেইগুলো কস্ট অ্যাকাউন্টকে চার্জ করা হয় না। স্যার এরকম কয়েকটা উদাহরণ দিন পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। দেখো প্রথমে লেখা আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস, দ্যাট মিনস ইন্টারেস্ট অন লোন বলতে পারো, ইন্টারেস্ট অন মর্টগেজ লোন বলতে পারো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলতে পারো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলতে পারো, এইগুলো। তারপর কি লেখা আছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ঠিক আছে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, এগুলো সব ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট বেচে যদি লস হয় বা ইনভেস্টমেন্ট বেচে যদি লস হয়, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। নেক্সট পেনাল্টি, ফাইন, ডোনেশন, অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। তো অ্যাকাউন্টেন্সি যেহেতু তোমরা শিখে এসছো, অ্যামোর্টাইজেশন বুঝতে কোনো অসুবিধা হয় না। দেখো কোন জিনিসের অ্যামোর্টাইজেশন হয়, ইনটেনজিবল অ্যাসেটসের উপর অ্যামোর্টাইজেশন হয়, কিন্তু ট্যানজিবল অ্যাসেটসের উপর ডেপ্রিসিয়েশন হয়। ট্যানজিবল অ্যাসেটসের উপর ডেপ্রিসিয়েশন হয়। স্যার আপনি এখানে ডেপ্রিসিয়েশন লেখেননি ফিনান্সিয়াল, না, ডেপ্রিসিয়েশন যেমন ফিনান্সিয়াল বুকসেও হয় তেমনি কস্টিং বুকসেও হয়, আমরা পরে লেখাচ্ছি এটা। তো অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্সেস, রাইট অফ, তারপর অবজোলেন্স লস, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ব্রোকারেজ অ্যান্ড কমিশন অন ইস্যু অফ শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। এই যে যতগুলো খরচ বললাম এগুলো সব পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। এইগুলো আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম,
ফাইনাল অ্যাকাউন্ট যখন করতাম অর্থাৎ পিএল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট করতাম মানে কি, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম তখন তো পিএল অ্যাকাউন্ট খুলতাম, পিএল অ্যাকাউন্টের ডেবিটে এইগুলো চার্জ করতাম, কিন্তু কস্টিং বুকসে কিন্তু এইগুলো একটাও চার্জ করা হয় না। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো এটা ধরো পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট কোথায় খুলতাম, ফাইন্যান্সিয়াল বুকসে। আর কস্টিং পিএল কোথায় খুলি, কস্টিং পিএল খুলি কস্টিং বুকসে। সাপোজ ধরে নিচ্ছি আমার প্রফিট ছিল 5 লাখ টাকা, এই দিকে লিখছি পিএল অ্যাকাউন্টের এইটা লিখতাম না প্রফিট, বাই প্রফিট মানে গ্রস প্রফিট লিখতাম, সেই প্রফিটের কথাই বলছি। প্রফিট কত, সাপোজ 5 লাখ টাকা, এখানেও ধরে নিচ্ছি সেম ধরে এগোচ্ছি, বাই প্রফিট 5 লাখ টাকা। এই যে এই খরচগুলোর কথা বলেছে এইগুলো পুরোপুরি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। এই খরচগুলো কস্টিং বুকসে মানে কস্টিং পিএল এ আসবে না। কোথায় আসবে, ফাইন্যান্সিয়াল বুকসে আসবে, ডেবিট দিকে। সাপোজ ধরো এই খরচগুলো টোটাল, এখানে নামগুলো লিখলাম না, লিখলাম টু পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, পুরো কথা না লিখে শুধু এইটুকু লিখে দিলাম। সাপোজ ধরো খরচ হয়েছে 1 লাখ টাকা, সাপোজ খরচ হয়েছে 1 লাখ টাকা, তো 5 লাখ টাকা প্রফিট, 1 লাখ টাকা খরচ, তাহলে বাদ দিয়ে কত হলো, নেট প্রফিট বেরোলো 4 লাখ টাকা, টু নেট প্রফিট 4 লাখ টাকা। আর এইগুলো তো পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, যেটা কিনা কস্টিং পিএল এ আসবে না, তাহলে এখানে কিছু নেবো না, তাহলে নেট প্রফিট কত বেরোবে, এইদিকেও 5 লাখ ব্যালেন্স করে 5 লাখ টাকা বেরিয়ে গেল প্রফিট। তো দেখো এখানে প্রফিট বেরোচ্ছে 4 লাখ টাকা, ফাইন্যান্সিয়াল বুকসে প্রফিট বেরোলো 4 লাখ টাকা, আর কস্টিং বুকসে প্রফিট বেরোলো 5 লাখ টাকা। তো ডিফারেন্স তৈরি হলো তো, কত টাকার ডিফারেন্স তৈরি হলো, এখানে 4 লাখ আর এখানে 5 লাখ, 1 লাখ টাকার ডিফারেন্স তৈরি হলো তো। এই 1 লাখ টাকাকে তুমি এই দুটো 4 লাখ আর 5 লাখ যে ডিফারেন্স বেরোচ্ছে 1 লাখ টাকা, যে ডিফারেন্স 1 লাখ টাকা বেরোলো, এটাকে রিকনসাইল করতে হবে। তাহলে স্যার কি করে রিকনসাইল করবো, একদম ইজি জিনিস। এই যে এখানে আমার টার্গেট কিন্তু সবসময় ফিনান্সিয়াল বুকস, এই 5 লাখ টাকাকে 4 লাখ টাকায় নিয়ে যেতে হবে, এটাই তোমার মাথায় রাখবে। তোমাকে যা টার্গেট, পুরো ফিনান্সিয়াল বুকটাকে টার্গেট করবে, মাথায় রাখবে ফিনান্সিয়াল বুকটা। স্যার কেন ফিনান্সিয়াল বুককে টার্গেট করবো, আরে একটা কোম্পানি যত টাকা কামায় তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, সে কোন প্রফিটের উপর বেস করে ট্যাক্স দেয়, ফাইন্যান্সিয়াল প্রফিট। তাই ফাইন্যান্সিয়াল প্রফিটটাকে ধরেই তুমি এগোবে, ঠিক আছে, কোম্পানির প্রফিটটাকে অ্যাকুরেট ধরে ফাইন্যান্সিয়াল, ঠিক আছে। দেখো আমি যদি কোনো কোম্পানি ঠিকঠাকভাবে চালানোর জন্য আমি যদি মার্কেট থেকে বা ব্যাংকের থেকে লোন নিতে চাই, আমি কি কস্টিং প্রফিট দিয়ে লোন নিতে পাবো না, আমাকে ফাইন্যান্সিয়াল প্রফিটই শো করতে হবে, ঠিক আছে। বা আমি ট্যাক্স রিটার্ন যখন সাবমিট করবো তখন আমার ফাইন্যান্সিয়াল প্রফিটই দেখাতে হবে। তো যাই হোক, এখানে 5 লাখ দেখাচ্ছে, এখানে 4 লাখ দেখাচ্ছে, কিন্তু দুটো প্রফিটকে ইকুয়াল করতে হবে, ঠিক আছে, দুটো প্রফিটকে ইকুয়াল করতে। স্যার কি করে ইকুয়াল করবো, কস্টিং প্রফিটকে ফিনান্সিয়াল প্রফিটে নিয়ে আসতে হবে, অর্থাৎ 5 লাখকে 4 লাখে নিয়ে আসতে হবে। কি করতে হবে, 5 লাখকে 4 লাখে নিয়ে আসতে গেলে তোমরা জানো, বুঝতে পারছো কি করতে হবে, প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, যখন অঙ্ক করাবো তখন তো বোঝাবো, জিনিসটা বোঝা গেল তো। এই 5 লাখকে তোমাকে 4 লাখে নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে, স্যার 1 লাখ টাকা কমাতে হবে, বুঝতে পারছো, 1 লাখ টাকা কমাতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা আশা করি তোমাদের মাথায় ঢুকেছে, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসবো। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি লিখেছি, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তোমরা তো শিখেছো অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, মনে করো ক্লাস 12-এ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন শিখেছিলে। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের জন্য কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলেছে, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হচ্ছে এমন একটা আইটেম, এই আইটেমগুলো তোমার কস্টিং বুকে দেখানো হয় না, কিন্তু ফিনান্সিয়াল বুকে দেখানো হয়, ডেবিট দিকে। দেখো কি লেখা আছে, ট্রান্সফার টু রিজার্ভে ট্রান্সফার করলাম। প্রতি বছর কোম্পানি যত টাকা প্রফিট হয়, প্রফিটের কিছু পোর্শন টাকা ও রিজার্ভে সরিয়ে রাখে, ট্রান্সফার টু রিজার্ভ, ঠিক আছে। সাপোজ ধরো আমি এখানে লিখছি, লিখতে তো গতি নেই, এটা ধরো পিএল অ্যাকাউন্ট মানে ফাইন্যান্সিয়াল বুকস, প্রফিট 5 লাখ টাকা ছিল, রিজার্ভে ট্রান্সফার করেছি, ট্রান্সফার টু রিজার্ভ কত টাকা, সাপোজ 1 লাখ টাকা রিজার্ভে ট্রান্সফার করেছি, ঠিক আছে। তো তারপরে ট্রান্সফার টু এনি স্পেসিফিক রিজার্ভের মধ্যে কি কি করতে পারে, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভে টাকা ট্রান্সফার করতে পারে, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভে টাকা ট্রান্সফার করতে পারে, সিঙ্কিং ফান্ডে টাকা ট্রান্সফার করতে পারে, এতগুলো ফান্ড আছে। স্যার এই জিনিসগুলো কি, যখন আমরা আরো একটু বড় হব, এখন তো সেকেন্ড সেমিস্টার পড়ছি, যখন আমরা কর্পোরেট অ্যাকাউন্টিং শিখবো, খুব সম্ভবত 5th সেমিস্টারে কর্পোরেট অ্যাকাউন্টিং আছে, সেখানে এই সমস্ত রিজার্ভগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবে। এখন ওইগুলো সম্পর্কে ডিটেলস বলে
ফালতু সময় নষ্ট করতে লাভ নেই। তো দেখো ট্রান্সফার টু এনি স্পেসিফিক রিজার্ভ, কোনো স্পেসিফিক রিজার্ভে যদি মানে কোনো স্পেশাল পারপাসের জন্য টাকা সরিয়ে রাখি তখন তাকে বলে এনি স্পেসিফিক রিজার্ভ। যদি টাকা ট্রান্সফার করি সেটাও যাবে পিএল অ্যাকাউন্টে ডেবিটে আসবে। ঠিক আছে, প্রপোজ ডিভিডেন্ড, ঠিক আছে, কোম্পানি ডিভিডেন্ড। ধরো আজকে যদি আমি কোনো কোম্পানির শেয়ার কিনি, সেই কোম্পানি যদি প্রফিট করে বছরের শেষে আমাকে ডিভিডেন্ড দেবে। তো উল্টোভাবে বললে আমাদের কোম্পানিতে যদি কেউ শেয়ার কেনে, আমার কোম্পানির প্রফিট হয়, তাহলে তাদেরকে সেই সমস্ত শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে। তাহলে ডিভিডেন্ড পেমেন্ট করছি, সেই ডিভিডেন্ড কী হতে পারে? প্রপোজ ডিভিডেন্ড, ইন্টেরিয়াম ডিভিডেন্ড। এই জিনিসগুলোও আমরা যখন আরও একটু ফিফথ সেমিস্টার উঠবো তখন আমরা শিখবো প্রপোজ ডিভিডেন্ড, ইন্টেরিয়াম ডিভিডেন্ড সম্পর্কে ডিটেলসে শিখবো এইগুলো। তো ডিভিডেন্ড পেমেন্ট করছি, তো এই জিনিসগুলো সব ফাইন্যান্সিয়াল বুকসে আসে, অর্থাৎ পিএল অ্যাকাউন্টে ডেবিটে আসবে। এই আইটেমগুলো সবগুলো পিএল এর ডেবিটে আসবে। কিন্তু এই আইটেমগুলো কখনোই কস্টিং বুকসে আসবেই না। ঠিক আছে, তো এইগুলো অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, সবসময় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট মানে কি? প্রফিটটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে, প্রফিটটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে দিচ্ছে। তো দেখো 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা বাদ দিলে কত হচ্ছে? প্রফিট 4 লাখ টাকা। তাহলে এটা হলো প্রফিট 4 লাখ টাকা। তো একই কথা, আমার কস্টিং প্রফিট 5 লাখ টাকা আর ফিনান্সিয়াল প্রফিট 4 লাখ টাকা। তার মানে কস্টিং প্রফিটকে ফিনান্সিয়াল প্রফিটে নিয়ে আসতে হবে। এই যে ডিফারেন্স 1 লাখ টাকা তৈরি হলো, ডিফারেন্স 1 লাখ টাকা হলো না, এটাই তোমার এই কারণগুলোর জন্য তোমার দুটো প্রফিট ট্যালি করছে না। তাহলে একটা পয়েন্ট বললাম, দুটো পয়েন্ট বললাম, আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর পয়েন্টে চলে আসবো। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? পিওরলি কস্ট এক্সপেন্সেস, অর্থাৎ এই খরচগুলো কখনোই ফাইন্যান্সিয়াল বুকসে আসবে না। আচ্ছা, এক্সপেন্সেস মানে তো বুঝতে পারছো পিএল অ্যাকাউন্টের ডেবিটেই আসবে। ঠিক আছে, সে এক্সপেন্সেস যদি কস্টিং এক্সপেন্সেস হয়, যদি মনে হয় পিওরলি কস্টিং এক্সপেন্স তাহলে কস্টিং পিএল ডেবিটে, যদি মনে হয় পিওরলি ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস তো পিএল অ্যাকাউন্টের ডেবিটে। তো এখানে বলেছে পিওরলি কস্ট এক্সপেন্স অর্থাৎ নোশনাল কস্ট। এক্সাম্পলগুলো দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম পয়েন্ট বলছে নোশনাল রেন্ট অফ ওন হাউস। সাপোজ আমি আমার বাড়িতে এই ঘরে আমি পড়াচ্ছি, বাড়িটা আমার, এই বাড়িতে আমি পড়াচ্ছি। সাপোজ আমি যদি এই বাড়িতে না পড়াতাম, আমি যদি এই ঘরে যদি না পড়াতাম, আমার যদি এই ঘরটা না থাকতো, পড়ানোর মতন জায়গা না থাকতো, তাহলে আমাকে অন্য একটা জায়গা ভাড়া করতে হতো, অন্য একটা ঘর ভাড়া করতে হতো, তাহলে তো আমার খরচ ছিল। এটাকেই বলা হয় নোশনাল কস্ট। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্সি কিন্তু এই কথা বলছে না, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে যদি অ্যাকচুয়ালি এক্সপেন্সেস তুমি ইনকার্ড করো সেটাই তুমি ফাইন্যান্সিয়াল বুকসে নাও। এই যে পিএল অ্যাকাউন্টের ডেবিটে কোন খরচগুলো আসে? যেই খরচগুলো ইনকার্ড হয়েছে বা হবে সেইগুলো আসে। কিন্তু কস্টিং বুকসে কি আসে? কস্টিং বুকসে নোশনাল খরচও আসে। এটা হচ্ছে নোশনাল খরচ, বুঝতে পারলে তো? নোশনাল স্যালারি অফ প্রোপ্রাইটার। সাপোজ ধরো আমি একটা কোম্পানির মালিক, তাহলে আমি তো কখনোই স্যালারি পাবো না। এটা কে বলছে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে কখনোই স্যালারি আসবে না, এমপ্লয়ীদের স্যালারি দিলে আসবে। কিন্তু আমি যদি মালিক না হতাম, আমি যদি কাজ না করতাম, অন্য কাউকে তো রাখতো, তাকে স্যালারি দিতে হতো, এটাকে বলা হয় নোশনাল স্যালারি। এই একই কনসেপ্ট বলেছে। তো এরকম যদি মনে হয় যদি কোনো পিওরলি কস্ট এক্সপেন্সেস থাকে সেটা কস্টিং পিএল এ ডেবিটে আসবে, কিন্তু ফিনান্সিয়াল প্রফিটে মানে ফিনান্সিয়াল পিএলে আসবে না, অর্থাৎ শুধু পিএলে আসবে না। আবার বলছি, যদি পিওরলি কস্ট এক্সপেন্সেস থাকে সেটা কস্টিং পিএল ডেবিটে আসবে, পিওরলি কস্ট এক্সপেন্সেস কখনোই এই পিএল এর ডেবিটে আসবে না। তাহলে সাপোজ ধরো খরচা ছিল 1 লাখ টাকা, তাহলে এই প্রফিট কত হচ্ছে? 4 লাখ টাকা। আর এখানে প্রফিট কত বেরিয়ে গেছে? 5 লাখ। তার মানে কস্টিং প্রফিট 4 লাখ আর ফিনান্সিয়াল প্রফিট 5 লাখ টাকা। তা দুটো প্রফিটকে ইকুয়াল করতে হবে। তাহলে কি করতে হবে? আমার টার্গেট ফিনান্সিয়াল, এই 4 লাখকে 5 লাখে নিয়ে যেতে হবে। এই যে ডিফারেন্স যে 1 লাখ হলো, 1 লাখ কি করতে হবে? বাড়াতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, নোশনাল জিনিসটা কিছুই না। ধরো আমি এই ঘরে পড়াচ্ছি, যদি আমার কাছে এই প্লেসটা না থাকতো, যদি এই প্লেসটা আমার কাছে না থাকতো, বা এমনও এই এক্সাম্পলও তো হতে পারে, আমি আগেও পড়েছি নোশনাল কস্ট ইকোনমিক্সে পড়েছিলাম, যদি এই ঘরটা যদি আমার কাছে না থাকতো, বা বলতে পারো আমি যদি এখানে না পড়াতাম, আমি যদি টিউশনেই যদি না করাতাম, যদি নাই পড়াতাম, তাহলে আমি কি করতাম? এই ঘরটা ভাড়া দিতে পারতাম। ভাড়া দিলে তো আমার কিছু টাকা আসতো, ওটাই হচ্ছে নোশনাল কস্ট। তো আশা করি বুঝতে পেরে গেছো এটা। তাই বলে ফিনান্সিয়াল বুকস অলওয়েজ কনসিডার এক্সপেন্সেস দ্যাট আর অ্যাকচুয়ালি ইনকার্ড। ফিনান্সিয়াল বুকস কি বলছে? এক্সপেন্সেস দ্যাট আর অ্যাকচুয়ালি ইনকার্ড, যেই খরচগুলো অ্যাকচুয়ালি ইনকার্ড করে সেইগুলোই ফিনান্সিয়াল বুকসে দেখাবো, যেইগুলো অ্যাকচুয়ালি ইনকার্ড করে সেইগুলোই ফিনান্সিয়াল বুকসে দেখাবো।
কিন্তু কস্টিং বুকসে সেইগুলো দেখাবো না, অ্যাকচুয়াল ইনকার্ডগুলো ফিনান্সিয়াল বুকসে দেখাবো, কস্টিং বুকসে দেখাবো না। একটু ভুল বলে ফেললাম না এই জায়গাটা একটু ভুল ফেলে ফেললাম, একটু ভুল বলে ফেলেছি। কি বলেছে এখানে, ফিনান্সিয়াল বুকস অলওয়েজ কনসিডার এক্সপেন্সেস দ্যাট আর অ্যাকচুয়ালি ইনকার্ড। ফিনান্সিয়াল বুকসে কোন খরচগুলো দেখায়, যেই খরচগুলো অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে সেইগুলোই ফিনান্সিয়াল বুকসে দেখায়। কিন্তু কস্টিং বুকসে কিন্তু আমরা নোশনাল খরচও দেখায়, যেই নোশনাল খরচ ফিনান্সিয়াল বুকসে দেখায় না। ঠিক আছে, তো যাই হোক 3 নম্বর পয়েন্ট হয়ে গেল, 4 নম্বর পয়েন্টে চলে আসবো। 4 নম্বর পয়েন্ট কি বলে, ডিফারেন্ট মেথড অফ চার্জিং ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তো তোমরা তো অ্যাকাউন্টেন্সি করেছো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করেছো, ওখানে দেখেছিলে ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য অনেকগুলো মেথড ছিল। কখনো স্ট্রেট লাইন মেথড অ্যাপ্লাই করা হতো, কখনো ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিটেন ডাউন ভ্যালু মেথড অ্যাপ্লাই করা হতো। তো এখানে কি বলেছে, সাপোজ ধরো ফিনান্সিয়াল বুকসে আমরা স্ট্রেট লাইন মেথড ফলো করেছি, তো এমনও তো হতে পারে সেই কোম্পানি পলিসি আলাদা ছিল, কস্টিং বুকসে মেনটেন করেছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, হতেই পারে। তাহলে স্ট্রেট লাইন মেথডে যেই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট বেরোবে ডিমিনিশিংয়ে সেই বেরোবে? কখনোই বেরোবে না। আমি আবার বলছি, একটা কোম্পানি ধরো কোম্পানির ফিনান্সিয়াল অ্যাকাউন্ট মানে ফিনান্সিয়াল বুক স্ট্রেট লাইন ফলো করেছে, তো কস্টিং বুকস ডিমিনিশিং ফলো করেছে, তাহলে দুটো কোম্পানি কি বলছি, দুটো বুকসের ডেপ্রিসিয়েশন আলাদা আলাদা বেরোবে। সাপোজ ধরো এখানে ডেপ্রিসিয়েশন বেরোলো 1 লাখ টাকা, আর এখানে ডেপ্রিসিয়েশন বেরোলো ধরো 50,000 টাকা, সাপোজ 50,000 টাকা। তাহলে এখানে প্রফিট হবে 4 লাখ টাকা, আর এখানে প্রফিট হবে তোমার 4,50,000 টাকা। তাহলে প্রফিট চেঞ্জ হবেই। তার মানে আমি এটাই বলতে চাইছি, ডিফারেন্ট মেথড অফ চার্জিং ডেপ্রিসিয়েশন, যদি ডেপ্রিসিয়েশনে যদি আলাদা আলাদা মেথড যদি দুটো বইতে অ্যাপ্লাই করা হয়, দুটো বইতে যদি একই মেথড অ্যাপ্লাই করা হয় তাহলে তো প্রফিটে চেঞ্জ হবে না। কিন্তু দুটো বইতেই যদি আলাদা আলাদা মেথড ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করা হয় তাহলে তো প্রফিট চেঞ্জ হবেই। কেননা এখানে বললাম তো, ধরো ফিনান্সিয়াল বুকসে স্ট্রেট লাইন ফলো করা হয়েছে 1 লাখ টাকা হলো, আর কস্টিং বুকসে ডিমিনিশিং ফলো করা হয়েছে 50,000 টাকা হলো। ঠিক আছে, তো স্যার উল্টো তো হতে পারে, এই বুকে ডিমিনিশিং এই বুকে স্ট্রেট লাইন হতেই পারে। ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টও তো ডিফারেন্ট হবে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট ডিফারেন্ট হলে প্রফিটও ডিফারেন্ট হবে, এটা একটা রিজন হতে পারে। 5 নম্বর লেখো, ডিফারেন্স রেট অফ চার্জিং ডেপ্রিসিয়েশন। লেখো ডিফারেন্স রেট অফ চার্জিং ডেপ্রিসিয়েশন। ডিফারেন্স rate of charging depreciation. Difference rate of charging depreciation লেখো higher rates of depreciation charges, higher rates of depreciation charges, higher rates of depreciation higher rates of depreciation charges in cost accounting, then in financial accounting. সাপোজ ধরো দুটো বইতে একই মেথডের ডেপ্রিসিয়েশন ফলো করে, দুটো বইতে কস্টিং বুকস এবং ফিনান্সিয়াল বুকস দুটো বইতেই তোমার স্ট্রেট লাইন ফলো, স্ট্রেট লাইন হোক বা ডিমিনিশিং স্ট্রেট লাইন মেনে নিলাম, স্ট্রেট লাইন ফলো করা হচ্ছে। কিন্তু কস্টিং বুকসে ধরো 15% চার্জ করেছে, কিন্তু ফিনান্সিয়াল বুকসে ধরো 10% চার্জ করেছে। তার মানে কস্টিং বুকসে যদি 15% ডেপ্রিসিয়েশন চার্জ করে, সাপোজ আমার মেশিন ছিল ধরো 5 লাখ টাকা, 5 লাখের 15% কত হবে, 75,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো ফিনান্সিয়াল বুকসে, কস্টিং বুকসে, আর এখানে 5 লাখের 10% 50,000 টাকা হলো তোমার ফিনান্সিয়াল বুকসে। তার মানে বোঝো কস্টিং বুকসে তোমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 75,000 টাকা, আর ফিনান্সিয়াল বুকসে তোমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 50,000 টাকা। তাহলে এটা হলো তোমার 4.5 লাখ টাকা প্রফিট, আর এখানে প্রফিট হচ্ছে তোমার 4,25,000। তাহলে দুটো প্রফিট ডিফারেন্স হলো, এটাও তো একটা কারণ, তাই না? তো মানে কারণগুলো বোঝার চেষ্টা করো। 5টা পয়েন্ট বলে দিয়েছি, অলরেডি 5টা পয়েন্ট বলে দিয়েছি। 6 নম্বর পয়েন্ট লেখো, পরের পয়েন্টটা দেখো 6 নম্বরটা কি বলেছে, আন্ডার আর ওভার অ্যাবজর্পশন অফ রিকভারি অফ ওভারহেড। এই পয়েন্টটা মাথায় রাখবে, এই পয়েন্টটার জন্যও কিন্তু দুটো প্রফিটের ডিফারেন্স বেরোতে পারে।
স্যার কিভাবে? দেখো আমি বলছি ফিনান্সিয়াল বুকসে কি রেকর্ড করা হয় আর কস্ট বুকসে কি রেকর্ড করা হয়। ফিনান্সিয়াল বুকসে অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড করা হয়। ফিনান্সিয়াল বুকসে অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড করা হয়, কিন্তু কস্টিং বুকসে অ্যাবজর্বড ওভারহেড বা রিকভারি অফ ওভারহেড ইনকার্ড করা হয়। ঠিক আছে, এখানে দেখো লিখে দাও ওভারহেড চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট আর অ্যাকচুয়াল ওভারহেড। ফিনান্সিয়াল বুকসে অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড করা হয়, অর্থাৎ ধরো এটা পিএল অ্যাকাউন্ট, এখানে লিখবো অ্যাকচুয়াল ওভারহেড, এখানে লিখবো, এখানে যে ওভারহেডটা লিখবো এটা হচ্ছে অ্যাকচুয়ালটা লিখবো, অ্যাকচুয়াল এসিটি লিখলাম, অ্যাকচুয়ালটা লিখবো। কিন্তু এখানে যে ওভারহেডটা লিখবো কোন ওভারহেড লিখবো? অ্যাবজর্বটা লিখবো, অ্যাবজর্ব, এখানে লিখবো অ্যাবজর্ব। কস্টিং বুকসে যে ওভারহেডটা লিখবো তাকে বলে অ্যাবজর্ব। তাহলে জিনিসের মানে বুঝতে হবে, এমন কিচ্ছু বলিনি। ফিনান্সিয়াল বুকসে যেই ওভারহেড রেকর্ড করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওভারহেড, কিন্তু কস্টিং বুকসে যে ওভারহেড রেকর্ড করা হয় তাকে বলে অ্যাবজর্বড ওভারহেড। এবার তোমরা বলো স্যার অ্যাবজর্পশন ওভারহেড তো জানি না। আরে কি বলছো, ওভারহেড কস্টিংয়ে আমরা শেখাইনি রিকভারি অফ ওভারহেড, অ্যাবজর্পশন অফ ওভারহেড, এর উপর তো একটা দুটো ভিডিও ছিল, তার উপর অঙ্ক করেছি, দরকার হলে ওখানটা দেখে নাও, বুঝে যাবে। তাহলে বোঝা গেল, তাই লিখলাম এই দুটো পয়েন্টে, এটাই বললাম। 3 নম্বর পয়েন্ট কি বলেছে এখানে? 3 নম্বর বলেছে অ্যাকচুয়াল ওভারহেডের তুলনায় যদি অ্যাবজর্বড ওভারহেড বেশি হয়, অ্যাকচুয়াল ওভারহেডের তুলনায় যদি অ্যাবজর্বড ওভারহেড বেশি হয় তখন তাকে বলে ওভার অ্যাবজর্পশন। ঠিক আছে, আর অ্যাকচুয়াল ওভারহেডের তুলনায় যদি অ্যাবজর্বড ওভারহেড কম হয় তখন তাকে বলে আন্ডার অ্যাবজর্পশন। আবার বলছি, আমার সঙ্গে সঙ্গে বলো, রিপিট করো, ওভার অ্যাবজর্পশন কাকে বলে? অ্যাকচুয়ালের চেয়ে যদি অ্যাবজর্ব বেশি হয়, অ্যাকচুয়ালের চেয়ে যদি অ্যাবজর্ব বেশি হয় তাকে বলে ওভার, অ্যাকচুয়ালের চেয়ে যদি অ্যাবজর্ব কম হয় তখন তাকে বলে আন্ডার। তাই লিখেছি, একটা এক্সাম্পল পড়েছি, অ্যাকচুয়াল ওভারহেড 1 লাখ টাকা, অ্যাবজর্ব ওভারহেড 85,000 টাকা। বলো অ্যাকচুয়ালের তুলনায় অ্যাবজর্ব বেশি না কম? অ্যাকচুয়ালের তুলনায় অ্যাবজর্ব বেশি না কম? আবার বলছি, অ্যাকচুয়ালের তুলনায় অ্যাবজর্ব বেশি না কম? স্যার অ্যাকচুয়ালের তুলনায় অ্যাবজর্ব কম হয়েছে, তাই এটাকে বলে আন্ডার অ্যাবজর্পশন। তার মানে অ্যাকচুয়াল ওভারহেড কোথায় দেখাচ্ছি দেখো, বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়াল ওভারহেড আমরা ফিনান্সিয়াল বুকসে দেখাবো, অর্থাৎ এখানে 1 লাখ টাকা দেখাবো, এখানে 1 লাখ টাকা দেবো, তাহলে এখানে প্রফিট কত হবে? 4 লাখ টাকা। অ্যাবজর্ব ওভারহেড এখানে দেখাবো, কত দেখাবো? এখানে 85,000 টাকা, এখানে 85,000 টাকা দেখালে এখানে কত হচ্ছে? 4,15,000 টাকা। তাহলে কোথায় প্রফিট বেশি হবে? কোথায় প্রফিট বেশি হবে? প্রফিট বেশি হচ্ছে কস্টিং বুকসে। কস্টিং বুকসে প্রফিট বেশি হচ্ছে, কস্টিং বুকসে প্রফিট বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই 4,15,000কে 4 লাখে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে বুঝতে পারছো? 15,000 টাকা মাইনাস করতে হবে। দেখো এখানে আন্ডার অ্যাবজর্পশন বলেছে, আন্ডার অ্যাবজর্পশন বললাম, আন্ডার অ্যাবজর্পশন মানে কস্টিং বুকসে তুমি খরচ কম দেখিয়েছো, কস্টিং বুকসে খরচ কম দেখিয়েছো। কত কম দেখিয়েছো? 15,000 টাকা। বুঝতেই পারছো, এখানে 1 লাখ দেখিয়েছো, এখানে 85,000 টাকা। কস্টিং বুকসে তুমি 15,000 টাকা কম দেখিয়েছো বলে তো প্রফিট 15,000 টাকা বেড়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো জিনিসগুলোর পয়েন্টে এমন কিছু নয়। এক্সামে যখন অঙ্ক আসবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ওরা বলে দেবে এত টাকা ওভার অ্যাবজর্পশন, এত টাকা আন্ডার অ্যাবজর্পশন ইন কস্ট অ্যাকাউন্টিং, এরকম বলে দেবে। কোনো কঠিন নেই, অঙ্ক আমি বলে দেবো কি করতে হবে। আমি জাস্ট থিওরিটা পড়াচ্ছি বলে একটু টাইম লাগছে। দেখো 7 নম্বর পয়েন্টটা কি বলছে? ডিফারেন্ট মেথড অফ ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। আমরা জানি ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি অনেকগুলো মেথড আছে। কি কি মেথড তোমরা শিখেছো ইতিমধ্যে? ফিফো মেথড শিখেছো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফো শিখেছো, লাস্ট ইন ফার্স্ট আউট। সিম্পল অ্যাভারেজ মেথড শিখেছো, ওয়েটেড অ্যাভারেজ মেথড শিখেছো। এতগুলো মেথড আছে। সাপোজ বোর্ডে কি লিখে যায় পরে বলছি। আমি বলতে চাইছি যে ধরো ফিনান্সিয়াল বুকস কি, আমি এখানে লেখা আছে বইতে একটা লাইন দেখলাম ভালো লাগলো, ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট স্টক আর ভ্যালুড অন দ্য প্রিন্সিপাল অফ কস্ট অর নেট রিয়ালাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার। মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কি করছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তার একটা পলিসি আছে, ও যে স্টকের ভ্যালুয়েশনটা করছে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। এটা আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2তেই বলেছিল। ফিনান্সিয়াল বুকস আর স্টকের ভ্যালুয়েশন করছে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কি করছে? কস্ট অ্যাকাউন্টিং তার ভ্যালুয়েশনটা কি করে করছে? কস্ট অ্যাকাউন্টিং তার ভ্যালুয়েশনটা করছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলতে এখানে ও ফিফোতে করছে, লিফোতে করছে, সিম্পলে করছে, ওয়েটেড করছে। এর ফলে ডিফারেন্ট তো বেরোতেই পারে, এটা বলেছে। এবার আর এক রকমভাবে যদি আমি এক্সাম্পল দিই, এখানে কি বলছে? কস্ট অ্যাকাউন্ট ইউজেস ফিফো মেথড ফর ভ্যালুয়েশন অফ র ম্যাটেরিয়ালস। মানে কস্ট অ্যাকাউন্টিং ফিফো মেথড ফলো করছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি করার সময়, বাট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইউজেস ওয়েটেড অ্যাভারেজ মেথড অফ ভ্যালুয়েশন। তো বিভিন্ন কারণে ডিফারেন্স হতে পারে।
এই যে এই পয়েন্টটা তো বললাম, এটা নিজের মতন করে একটা বললাম, কিন্তু বইয়ে যে এই পয়েন্টটা বললো ওটাও বেস্ট লাগলো, ওটাও তুমি বলতে পারো। নেক্সট বলেছে ডিফারেন্ট প্রিন্সিপাল অফ ভ্যালুয়েশন অফ ফিনিশ গুডস। ঠিক আছে, ডিফারেন্ট প্রিন্সিপাল। দেখো অ্যাকাউন্টসের প্রিন্সিপাল মানে ফিনান্সিয়াল বুকসের প্রিন্সিপাল আলাদা, তো কস্টিং বুকসের প্রিন্সিপালটা আলাদা। কি বলছে, কস্ট অ্যাকাউন্ট ইনক্লুড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস ইন ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। মানে কস্ট অ্যাকাউন্ট অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সটাকে নিচ্ছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি ফিনিশ গুডস করার সময়, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটাকে নিচ্ছে না। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিংয়ে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসটা নেওয়া হচ্ছে ফিনিশ গুডসের ভ্যালুয়েশন করার সময়, কিন্তু স্যার কী করে নেওয়া হচ্ছে? আরে তোমরা মনে করাচ্ছ না, যখন কস্ট শিট করছিলে কস্ট অফ প্রোডাকশন করার সময় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস নিচ্ছিলে, ঠিক আছে, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এরকম কিছু করে না। এই সমস্ত কারণ, 8টা কারণ বললাম, আর একটা কারণ বাকি আছে। লাস্ট পয়েন্ট 9 নম্বর কি বলেছে, পিওরলি ফাইন্যান্সিয়াল ইনকাম ক্রেডিটেড টু পিএল অ্যাকাউন্ট অ্যান্ড এক্সক্লুডেড ফ্রম কস্ট অ্যাকাউন্টিং। এমন কিছু ফাইন্যান্সিয়াল ইনকাম আছে, এমন কিছু ফাইন্যান্সিয়াল ইনকাম আছে যেগুলো কিনা ফাইন্যান্সিয়াল বুকসেই নেওয়া হয় কিন্তু কস্টিং বুকসে নেওয়া হয় না। স্যার সেই ইনকামগুলো কি কি? দেখো লেখা আছে, ইন্টারেস্ট ইনকাম, ঠিক আছে, রেন্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স কম্পেনসেশন রিসিপ্ট, এইগুলো সব পিএল অ্যাকাউন্টের। এইগুলো বলছে এগুলো ফাইন্যান্সিয়াল ইনকাম, অর্থাৎ ফাইন্যান্সিয়াল বুকস, এবং ফাইন্যান্সিয়াল বুকসের ইনকাম ক্রেডিট দিকেই নেব, কিন্তু এইগুলো কস্টিং বুকসে নেব না। তাহলে কি চেঞ্জ হতে পারে এখানে? কস্টিং বুকসে যদি না নিই, কস্টিং বুকসের প্রফিট হবে 5 লাখ টাকায়, আর যদি আমরা ফাইন্যান্সিয়াল বুকসে নিই, সাপোজ 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা, তাহলে এটা কত? 6 লাখ থেকে এটা 6 লাখ হবে। তাহলে কি হচ্ছে, এমন কিছু ফাইন্যান্সিয়াল ইনকাম আছে যেইগুলো আমরা ফাইন্যান্সিয়াল বুকসে নিই কিন্তু কস্টিং বুকসে নিই না। তাহলে কি হচ্ছে, ফাইন্যান্সিয়াল বুকসের প্রফিট হচ্ছে 6 লাখ টাকা, কস্টিং বুকসের প্রফিট হবে 5 লাখ টাকা। তাহলে কি করতে হবে, এই 5 লাখ থেকে 6 লাখে নিয়ে যেতে হবে। বেশ হয়ে গেল। এই কটা পয়েন্ট, এই 9টা পয়েন্ট তোমরা পড়ে রাখবে, অবশ্যই জেনে রাখবে, তাহলে বুঝতে পারলে কি কি কারণ। তোমরা যখন অঙ্ক পড়বে এই কারণগুলোই দেখতে পাবে, এই কারণগুলোর জন্যই ডিফারেন্স তৈরি হয়। ঠিক আছে, তো টুকে নাও এত অবধি। তো পয়েন্টগুলো তো লিখলাম, রিজনগুলো লিখে দিলাম, মানে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেটা বললাম, দুটো বইয়ের মধ্যে প্রফিটে যে ডিফারেন্স কেন হয় তার রিজনগুলো আমি লিখে দিলাম। এরপরে একটা প্রশ্ন ওঠে যে স্যার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আপনি থিওরিটা পড়ালেন, কিন্তু স্টেটমেন্টটা করবো কীভাবে, স্টেটমেন্টটা করবো কী করে? দেখো এটা করার জন্য এই পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে, কস্ট প্রফিট উইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড। কস্ট প্রফিটটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল প্রফিট। কস্ট প্রফিটটা তুমি অ্যাডজাস্টেড করবে অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল প্রফিট, এটা মাথায় রাখবে। কি বললাম, কস্ট প্রফিটটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ কস্ট প্রফিট তোমার যেটা আছে সেই কস্ট প্রফিটটা ফিনান্সিয়াল প্রফিটে নিয়ে যেতে হবে। তো এর স্টেটমেন্ট আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কেমনভাবে হবে, প্রথমে লিখবে রিকনসিলিয়েশন, আমরা লেখো প্রফিট, ফর্মাটা বলছি প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে লিখতে হয় ফর দ্য ইয়ার এন্ডেড, রুপিসের দুটো কলাম, এখানে রুপিস এখানে রুপিস, এটা পার্টিকুলার্স। প্রথমে এখানে লিখবে, লেখো প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, লেখো প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। যদি কোশ্চেনে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বলে দেয় তাহলে তুমি কস্ট অ্যাকাউন্ট দিয়েই আরম্ভ করবে। স্যার যদি কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বলে না দেয় তাহলে তুমি কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বের করে নেবে। স্যার যদি বের করার মতন অপশন না থাকে তখন তুমি ফিনান্সিয়াল প্রফিট ধরবে। তাহলে তোমার মেন টার্গেট হবে কস্ট অ্যাকাউন্টিং ধরেই করা। যদি কস্ট অ্যাকাউন্টিং প্রফিট বলে না দেয় তখন তোমাকে কস্ট শিট করে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বের করে তারপর অঙ্ক স্টার্ট করবে। স্যার যদি ওই অঙ্কটা কস্ট শিট করতেই না পারি তাহলে তোমাকে তখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ধরে করতে হবে। তার মানে তুমি বুঝতে পারলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ধরে স্টার্ট করবে না, যদি কোনো রকমের অপশন না থাকে তখনই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ধরে স্টার্ট করবে। করে এখানে লিখলে এখানে কিছু আইটেম অ্যাড হবে, কিছু আইটেম লেস হবে, করে যোগ বিয়োগ করে লাস্টে এটা বেরোবে, সেটা হচ্ছে প্রফিটস অ্যাজ পার ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট বা ফাইনান্সিয়াল বুকস বলতে পারো।
ঠিক আছে, কিছু আইটেম অ্যাড হবে, হয়ে এখানে বসলো, টোটাল হলো, কিছু আইটেম লেস হবে। এই হচ্ছে অঙ্কের অ্যান্সার। আশা করি বোঝা গেল, টুকে নাও। দেখ 2 নম্বর অঙ্কটা, এটা সিইউ বিকম অনার্সে এসেছিল 2017-এ। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 14। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার রিকনসিলেশন স্টেটমেন্ট। ঠিক আছে, রিকনসিলেশন স্টেটমেন্ট করতে বলেছে। ঠিক আছে তো, অ্যান্ড শো দ্য প্রফিট অর লস অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটটা তোকে বের করতে বলেছে। আমি তোদের বলে দিচ্ছি যে চ্যাপ্টারটা খুব একটা টাফ নয়, কিন্তু কয়েকটা কথা তোকে মাথায় রাখতে হবে। আমরা যে 11-এ ফাইনাল অ্যাকাউন্ট শিখেছি, ফার্স্ট সেমিস্টারও ফাইনাল অ্যাকাউন্ট শিখি, তাই তো? ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টটাকে কি বলা হয়? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। লিখতে হবে না, শুনে নে, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস থেকে আমরা কি বের করতে শিখেছি? নেট প্রফিট। ফিনান্সিয়াল অ্যাকাউন্ট মানে কি? নেট প্রফিট কোথা থেকে বের করতাম? মনে করার চেষ্টা কর। নেট প্রফিট বের করতাম, তোরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করতাম, হ্যাঁ কি না? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা নেট প্রফিট বের করতাম। ঠিক আছে, 11-এ করেছিস ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আবার ফার্স্ট সেমিস্টার করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা নেট প্রফিট বের করার জন্য সবার লাস্ট যে চ্যাপ্টার শিখেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্টে আমরা কি করতাম? ট্রেডিং করতাম, পিএল করতাম, ব্যালেন্স শিট করতাম, পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করতাম। ঠিক আছে, এবার সেকেন্ড সেমিস্টারে বা তোরা ক্লাস 11-এও করেছিলি কস্টিং, কস্টিং শিখেছিলি, তাই তো? কস্টিং, তো কস্টিং থেকেও তো আমরা প্রফিট বের করতাম। কি থেকে প্রফিট বের করা শিখেছিলাম? কস্ট শিট থেকে প্রফিট বের করা শিখেছিলাম। কস্ট শিট থেকে আমরা প্রফিট বের করা শিখেছিলাম। তার মানে তুই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়াইজও একটা প্রফিট থাকবে, আবার কস্ট অ্যাকাউন্টিং ওয়াইজও একটা প্রফিট থাকবে। তোকে পরীক্ষার হলে বা তুই এখন ক্লাসে যখন অঙ্ক করবি, বাড়িতে যখন অঙ্ক করবি, তোকে হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট বলে দেবে, তোমাকে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বের করতে হবে। বা তোমাকে ধরো কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বলে দিল, তোমাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট বের করতে হবে। বা এরকমও হতে পারে, তোমাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটও বলে দিল, আবার কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিটও বলে দিল। তাহলে স্যার কি করতে হবে? তাহলে সেরকম অঙ্কের ক্ষেত্রে তুই ফিনান্সিয়াল ধরে এগোবি, বের করবি কস্টিং, বা কস্টিং ধরে এগোবি, বের করবি ফিনান্সিয়াল। তো বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। মানে এই চ্যাপ্টারের মানে বেসটা হচ্ছে প্রফিটটাকে রিকনসাইল করা, আর কিচ্ছু নেই চ্যাপ্টারের বেস, রিকনসাইল করা। ও তোকে কস্টিং এর প্রফিট দিয়ে দিলে তোকে ফিনান্সের প্রফিট বের করতে হবে, বা ফিনান্সের প্রফিট দিয়ে দিলে কস্টের প্রফিট বের করতে হবে। ওয়ান টাইপ অফ বিআরএস এর মতন। বিআরএস 11-12 অনেকেই 11 অনেকেই পারতো বা অনেকে পারতো না, কেউ ভালো মতন শিখেছি, কেউ ভালো মতন শিখেনি, পারতো না। তো ঠিক আছে, বিআরএস না পারলেও এই চ্যাপ্টার করা যায়, এমন কিছু টাফ নয়, এমন কিছু টাফ নয়। ঠিক আছে তো? তো দেখ, অঙ্কে দাগ কাটতে হবে কেমন জানিস? রুপিসে দুটো ঘর করে ফেল, উপরে লেখালেখি পরে যাবো। ঠিক আছে, রুপিসে দুটো ঘর করে ফেল, রুপিসে দুটো ঘর করে ফেল। প্রথমে লেখ পার্টিকুলার্স, এরকম করে কারোরই করা নেই, আমি বাড়িতে হোমওয়ার্ক দিইনি। ঠিক আছে তো? তাহলে নিশ্চয়ই এখন সবাই করবি। পার্টিকুলার্স রুপিস রুপিস, ঠিক আছে, পার্টিকুলার্স রুপিস। যেই অঙ্কটা পড়ছি আমরা, দেখ ওরা কি বলেছে, দেখ ওরা তোকে, আমি কি বললাম, ওরা কোশ্চেনটা পড়, প্রথম লাইনটা বারবার করে পড়। ঠিক আছে তো? দেখ ওরা তোকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছে এবং বলছে দেখাও তুমি প্রফিট বা লস কত হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে। তার মানে তোকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট বের করতে বলেছে। তাহলে কিসের প্রফিট বলতে হবে? কস্টের প্রফিট বলতে হবে। দেখ প্রথম লাইনে কস্টের প্রফিট বলেছে, নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। এই চ্যাপ্টারটা মানে রিয়েলি বলছি ভেরি এই চ্যাপ্টার যদি একটু ভালো করে বোঝা যায়, পরীক্ষা হলে 4 থেকে 4.5 মিনিট অঙ্ক নেবে, 10 নম্বর 4 থেকে 4.5 মিনিটে নেমে যাবে এই চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, এতটাই ইজি চ্যাপ্টার এটা। ঠিক আছে তো? তাহলে কি বলেছে? নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। তাহলে প্রথমে লেখ, আমার কথাটা বোঝা গেল? তোকে কিসের প্রফিট বের করতে বলেছে? ফিনান্সের প্রফিট বের করতে বলেছে। তাহলে ফিনান্সের প্রফিট যদি বের করতে বলে, কার প্রফিট বলতে হবে? তো কস্ট বলে দিয়েছে, তাই লিখবি, প্রত্যেকে লিখবি নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। কত টাকা বলেছিল বল? 66760, হ্যাঁ কি না? 66760 এটা বলে দিয়েছিল। এবার কি বলেছে? কিছু টার্ম বলবে, এখান থেকে কটা পয়েন্ট, কয়েকটাই মাত্র পয়েন্ট আছে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্টই দিয়েছে। ঠিক আছে, ফ্যাক্টরি অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড। কি বললাম? ফ্যাক্টরি অন কস্ট। তোরা তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিস 11 বা ফার্স্ট সেমি ফাইনাল অ্যাকাউন্ট করেছিস। ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং আর পিএল, ব্যালেন্স শিট বাদ দে, ট্রেডিং আর পিএল করেছিস তো? তো ফ্যাক্টরি ওভারহেড কোনদিন ট্রেডিং পিএল এ লিখতি? এটা কত ভর না। কস্ট শিট যখন করতি, কস্ট শিটে ফ্যাক্টরি ওভারহেড লিখতি? হ্যাঁ লিখতাম। মনে করার চেষ্টা কর, প্রাইম কস্টের পর প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম। ফ্যাক্টরি ওভারহেড নাম কি ছিল? ফ্যাক্টরি ওভারহেড, কেউ বলতো ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কেউ বলতো ওয়ার্কস ওভারহেড, বিভিন্ন নাম ছিল। তার মানে ফ্যাক্টরি ওভারহেড কোথাকার আইটেম?
কস্ট শিটের আইটেম, মানে এটা কস্টেই লেখা হয় কিন্তু ফিনান্সে লেখা নেই। এই তো তফাৎ, এই তো সিম্পল ব্যাপার। শুধু একটু জানতে হবে কোনটা কোথায় লেখা হয়, ঠিক আছে? তো তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? ফ্যাক্টরি ওভারহেড এটা কস্টের আইটেম। আন্ডার রিকভার্ড, আন্ডার মানে কম, কম দেখানো হয়েছে। কম দেখানো হয়েছে কোথায়? কস্টে। কস্টে কম দেখানো হয়েছে। বিআরএস এর মতন দেখ, আমি আগের দিন যেভাবে বলেছি সেইভাবেও বুঝতে পারিস বা এইভাবেও বুঝতে পারিস, সমস্ত রকম ভাবে বোঝা যায়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? খরচা, মানে এখানে বলেছে ফ্যাক্টরি ওভারহেড মানে খরচা। কস্টে খরচ তুই কম দেখিয়েছিস, কস্টে খরচ তুই কম দেখিস, তাই তো? কস্টে যদি খরচ কম দেখাস তাহলে কস্টের প্রফিট কি হয়েছে? কস্টের প্রফিট বেড়ে গেছে, তাহলে কমাতে হবে। আরেক রকম ভাবে আমি যেটা বলেছি, এটা বেশি ইজি হয় বুঝতে, এটা বেশি ইজি হয় বুঝতে। আমি যেটা এখন বললাম একবারে মাইনাস করতে হবে, তুই করতে পারবি, কিন্তু এটা আমাকে কোন বই থেকে কোন বইতে যাচ্ছি বল? কস্ট থেকে ফিনান্সে যাচ্ছি। কস্ট থেকে ফিনান্সে যাচ্ছি, তো দুটো বইয়েরই প্রফিট সমান আছে, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সমান আছে। প্রথম পয়েন্ট বলেছিল ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার, মানে ফ্যাক্টরি ওভারহেড মানে খরচা, খরচা কম দেখিস। কোন বইতে খরচা কম দেখিয়েছিস? কস্টে। খরচা কম দেখালে প্রফিট কি হয়? বেড়ে যায়। তাহলে কার প্রফিট বেড়ে গেছে? কস্টের প্রফিট বেড়ে গেছে। কস্টের প্রফিট কোথায় আছে? এখানে। সিম্পল ব্যাপার, কস্টের প্রফিট এখানে আছে। বল কে বুঝিস নি এই লাইনটা, বল কে বুঝিস নি? সিম্পল ব্যাপার, আমি আবার বলছি দেখ, ধর দুজনের প্রফিট না একদম সেম লেভেল আছে, দুজনের প্রফিট সেম লেভেল আছে, দুজনের প্রফিট সেম লেভেল আছে। একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা খরচা, কস্টের খরচা। যত টাকা খরচা দেখানো উচিত ও খরচা তার চেয়ে কি করেছে? কম দেখিয়েছে। তাহলে খরচা কম দেখালে প্রফিট কি হয়? বাড়বে। কার প্রফিট বাড়বে? কস্টের, কস্টের প্রফিট বাড়বে। তো কস্টের প্রফিট কোথায় আছে? কস্টের প্রফিট এখানে আছে। আর ফিনান্সের প্রফিট কোন জায়গায় আছে বল? কোন জায়গায়? এই যে এই জায়গায় আছে। তাহলে বুঝতে পারছিস তো? এবার স্যার কাকে বাড়াবো কাকে কমাবো? নিয়ম মাথায় রাখবি, বাদিকে যা চেঞ্জ করবি, বাদিকে যা চেঞ্জ করি সবসময় বাদিকে চেঞ্জ করবি, যা চেঞ্জ করি বাদিকে। তাহলে বাদিকে কি করলে দুটো ইকুয়াল হয়ে যাবে? কমাতে হবে, ব্যাস হয়ে গেল। কি সিম্পল জিনিস এটা। দেখ কোনোদিন আর কেউ ডিস্টার্ব করলেও কোনোদিন ভুল হবে না। আর আরেকটা কি বললাম, মুখে মুখে যেটা করতে হয়, অনেকে মুখে মুখে করে। মুখে মুখে কিভাবে করতে হয়? তুই বল কষ্টে তুই খরচা বেশি দেখিস না কম দেখিস? কষ্টে খরচা কম দেখিস। খরচা কম দেখানোর ফলে কষ্টের প্রফিট কি হয়েছে? স্যার বেড়ে গেছে। তাহলে এখন কষ্ট কমাতে হবে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। এটাও তুই বুঝতে পারিস, কোনো সমস্যা নেই, দুটোই ইজি, দুটোই ইজি। তাহলে কি করবো? এটা কমাবো, এটা বুঝতে পারলে আইটেমটা কি করবো? মাইনাস করবো, ঠিক আছে? আমার মতে বলে, আমার অঙ্ক তো একবারে করতে পারবো, বল না? ওটা বেটার হবে না এটা মাইনাস হবে? লিখে রাখ না পাশে, তাহলে একবারে করতে সুবিধা হবে না? বল না, করতে সুবিধা হবে না? ৫,৭০০ বুঝতে পারলি কি বললাম? তাহলে আমার লিখতে সুবিধা হবে। নাহলে আমি কি করে বুঝবো কতটা প্লাস হবে কতটা মাইনাস হবে? আমি করে নিই না। তারপর তো নিজেরাই এবার বলতে পারবি, দেখ নিজেরাই শিখে যাবি। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। আচ্ছা বল এটা কোথাকার আইটেম? কস্টের আইটেম না ফিনান্সের আইটেম? কস্টের আইটেম। কস্টের আইটেম। আচ্ছা অ্যাডমিন ওভারহেড কি? ইনকাম না খরচ? খরচ। খরচ। দেখ ওভারহেড মানেই খরচ, এত ঘাবড়াতে হবে না। ওভারহেড মানেই খরচ, ঠিক আছে তো? এক্সপেন্সের আরেকটা নাম হচ্ছে ওভারহেড। অ্যাডমিন ওভারহেড খরচা, খরচা ইন এক্সেস মানে অতিরিক্ত দেখিয়েছিস। তাহলে খরচা বেশি দেখালে কি হয়? প্রফিট কমে গেছে, কমে গেছে। তাহলে এখন কি হতে? প্রফিট বাড়াতে হবে। মুখে মুখে হয়ে গেল, এটা মুখে মুখে, দেখ এটা মুখে মুখে হয়ে গেল। এবার তুই ওই রকম ভাবে যে আমরা করলাম না, ওই রকমও করতে পারিস। ওটা হয়তো প্রথম অঙ্কটা ওইভাবে করে নিলাম, কারণ মুখোমুখি করতে পারবো। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড মানে খরচ। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হচ্ছে খরচ। খরচ যত টাকা দেখানো উচিত খরচা বেশি দেখিয়ে দিচ্ছি, তার খরচা বেশি দেখালে প্রফিট কি হয়েছে? কমে গেছে। তাহলে এখন কি করা উচিত? ব্যাস ৪,২৫০ যোগ হয়ে গেল। এই চ্যাপ্টার কেউ ছাড়ে নাকি? এটা সবচেয়ে বোনাস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে বলা হয়। ৪,২৫০ যোগ হয়ে গেল। তারপর ডেপ্রিসিয়েশন। এখন বলি স্যার ডেপ্রিসিয়েশন, আরে ডেপ্রিসিয়েশন দুটো বইতেই হয়। ডেপ্রিসিয়েশন কস্টেও হয় আবার ফাইন্যান্সও হয়। তোর মনে কর চেষ্টা কর যখন কস্ট শিট করতি, ফ্যাক্টরি ওভারহেড লিখতি না, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি করতাম না? ডেপ্রিসিয়েশন দুটো বইতেই হয়। আবার ফিনান্সে করতি না, পিএল অ্যাকাউন্ট টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, মোটর কার, ঠিক আছে? তারপর আরো কত কিছুর উপর ডেপ্রিসিয়েশন করতাম। ডেপ্রিসিয়েশন সব বইতেই হয়। এবার তাহলে তোকে কি বলবে? ও তোকে কেমন বলবে? ও তোকে বলবে ফিনান্সে এত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, কস্টে এত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, এটাই বলবে ও তোকে। দেখ তাই বলেছে। ডেপ্রিসিয়েশন ফিনান্সে কত বলেছে বল? ফিনান্সে বলেছে ৩,৬৬০ আর কস্টে বলেছে ৩,৯৫০। তাহলে আমি কি ভাববো জানিস? আমি কস্টটাকে ফোকাস করবো, কারণ কস্ট ধরে এগোচ্ছি। তাহলে কস্টে ডেপ্রিসিয়েশন তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? ভালো করে বোঝ। কস্টে বেশি দেখিয়েছিস। আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে। ডেপ্রিসিয়েশন কস্টে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? কস্টে বেশি দেখিয়েছি, কস্টে বেশি দেখিয়েছি। স্যার আরে তুলনা, দেখ আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি। কোথায় বেশি দেখিয়েছি? কস্টে বেশি দেখিয়েছি। কস্টে খরচা বেশি দেখি, ডেপ্রিসিয়েশন মানে তো খরচা,
খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়েছে? তাহলে আমাকে কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশনটা যোগ করবো। স্যার কত টাকা? ডিফারেন্সটা। কি বুঝতে পারছি না আমাকে বলবি কিন্তু, দেখ ভালো করে বলবি কিন্তু। এরম না, করতেই হয়, পরীক্ষায় করবো এবং মিলে আসবে, 10 এ 10 নিয়ে আসবে এই চ্যাপ্টার থেকে। 10 এ 10 তুলতেই হবে এই চ্যাপ্টারে। মাইনাস কর, মাইনাস করে বল কত হচ্ছে? 290 টাকা প্লাস। ঠিক আছে, কি বল, বুঝতে পারছিস বুঝতে পারছিস না কি কঠিন? তো যারা যারা বুঝিস না তাদেরকে বলছি, কি রে তুই বুঝতে পারছিস না এবার? কেন বুঝতে পারছিস না কেন? ইন্টারেস্ট রিসিভড, কি বললাম? ইন্টারেস্ট রিসিভ। আচ্ছা আমাকে বলতে হবে, আগে বলতে হবে যে ইন্টারেস্ট রিসিভ, আগে তোকে আইটেম পরে বুঝতে হবে এটা কোথাকার আইটেম, এটা কস্টের না ফাইন্যান্স? ইন্টারেস্ট। কস্টে কোনদিন ইন্টারেস্ট রিসিভ আসে না, ইন্টারেস্ট ফাইন্যান্সে আসে। তাই দেখ, ইন্টারেস্ট ফাইন্যান্সের আইটেম, তাই তোকে বুঝে নিতে হলো। এখানে তো তোকে বলে দিল না কস্টের আইটেম না ফাইন্যান্সের, তোকে বুঝে নিতে হবে ইন্টারেস্ট রিসিভ এটা ফাইন্যান্সের আইটেম। কস্টে কি নিয়েছিস কি নিসনি? নিইনি। কি করে নিয়েছি? কি করে নিয়েছি? ফাইন্যান্সের আইটেম তো কষ্ট নিইনি। তাহলে ইন্টারেস্ট রিসিভ কি আমার? ইনকাম। ইনকামটা কষ্টে নিইনি। ইনকাম না নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে? তখন কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করবো। 450 টাকা যোগ করবো। বুঝতে পারছিস তো ব্যাপারটা? আবার বলবো, ইন্টারেস্ট রিসিভ কোথাকার আইটেম? একদম পুরো মনে রাখবি, একদম পুরো টার্মগুলো মনে রাখবি। ইন্টারেস্ট রিসিভ ফাইন্যান্সেই হয়, মনে করার চেষ্টা কর। আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে পিএল অ্যাকাউন্টে কেইটি লিখতে বাই ইন্টারেস্ট রিসিভড, ফাইনাল অ্যাকাউন্টে করার সময় লিখতাম বাই ইন্টারেস্ট বা বাই ব্যাংক ইন্টারেস্ট, লিখলাম কোথাকার আইটেম? এটা হচ্ছে ফাইন্যান্সের আইটেম। কস্টে না স্যার, কস্টে নিইনি, কস্টে আইটেম নিইনি, কস্টে নেওয়া হয়নি এই আইটেম। ঠিক আছে, কস্টে এই আইটেমটা নেওয়াই হয় না, স্যার নিইনি। এই আইটেমটা ইনকাম, তো ইনকামটা না নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে? কমে গেছে। তাহলে আমি কি করা উচিত? বাড়ানো উচিত। মুখোমুখি হয়ে যায়, দেখ কোনো কিছু লিখতে হয় মুখোমুখি হয়ে যায়, এই সমস্ত অঙ্ক মুখোমুখি হয়ে যায়। আমি তো বলছি এই চ্যাপ্টার যদি আসে তুই নিজেকে খুব লাকি মনে করি। এর সঙ্গে যেটা আরেকটা আছে না, ওটার তুলনায় এটা অনেক ইজি। ওটা কঠিন না, ওটা কঠিন না, ওটা বেশি বুঝতে বুঝতে একটু টাইম লাগবে ওই অঙ্কগুলো। এই অঙ্কগুলো বেশি ইজি। এই অঙ্কগুলোই আসে, বেশি আসে, এই অঙ্কগুলোই আসে। কিন্তু যদি বাই চান্স যদি এই অঙ্ক না আসে, ওই অঙ্ক চলে আসে, একটু সমস্যা হয়ে যায়। এই অঙ্কটাকে টার্গেট করতে হবে তোকে। ঠিক আছে তো? যদি পরীক্ষায় ধর তোকে তো অপশন দেয় না, যদি এই অঙ্ক থাকে তুই এই অঙ্কই করবি, ওই অঙ্ক করবি না। এই অঙ্কটাই করবি। এই অঙ্ক করতে কেন? কম সময় লাগবে। আচ্ছা, ইনকাম ট্যাক্স, নিজেই বল ইনকাম ট্যাক্স কোন বইয়ে আসা উচিত? কোন বই আসে? ফিনান্স। কস্টে কোন কস্ট শিট যখন করতি না, যদি ইনকাম ট্যাক্স লেখা থাকতো তুই লাস্টে নোট দিয়ে দিই ইনকাম ট্যাক্স ইজ পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার, তাই আমরা কস্ট শিটে নেব না। ইনকাম ট্যাক্স কস্টের আইটেম নয়, এটা ফিনান্সের আইটেম। ইনকাম ট্যাক্স কি ইনকাম না খরচ? খরচ। ইনকাম ট্যাক্সের খরচ। আচ্ছা, এইটা কি কস্টে নিয়েছি? না স্যার নিইনি। খরচা কস্টে না নেওয়ার ফলে কি হয়েছে? প্রফিট কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে ইনকাম ট্যাক্স। সোজা অঙ্ক। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার হলে আমি তোকে বলতে পারি যে অনার্সে কিরম লেভেলে অঙ্ক দেয়। বেসিকটা ক্লিয়ার করতে পারবে। বলে এরকম অঙ্ক দেয় না, আমি কখনো বলিনি এরকম দেয় না, দেয় কিন্তু কোনো বার আরেক ধরনের অঙ্কও দিয়ে দেয়। কেসের কিরকম ধরনের অঙ্ক? ওটা হচ্ছে এমন ধরনের অঙ্ক তোকে কস্ট শিট করতে হবে। প্রথমে কস্ট শিট করতে হবে, তারপর এটা করতে হবে। ঠিক আছে তো? তো ঠিক আছে, ওইগুলো করাবো, আজকেই করিয়ে দেবো, অসুবিধা নেই। বোঝা গেল তো? মাইনাস করে দিলাম। ব্যাংক ইন্টারেস্ট, দেখ দেখ ওরা লিখে দিই, দেখ কত সুন্দর তোকে হেল্প করেছে। ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস, ও না বললেও আমরা জানতাম না, কারণ ব্যাংক ইন্টারেস্ট কোথাকার আইটেম? এই অঙ্কে বলেছে, হয়তো অন্য অঙ্কে বলবে না। ব্যাংক ইন্টারেস্ট ফাইন্যান্সের আইটেম, এবং বলেছে ওরা বলে ক্রেডিটেড, কারণ আমরা জানি না ব্যাংক ইন্টারেস্ট ফাইনাল অ্যাকাউন্টে, মানে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় পিএল এর ক্রেডিটে লিখতাম, পিএল এর ক্রেডিটে লিখতাম। তাহলে কস্টে কি নিয়েছি কি নিইনি? কস্টে নিইনি। তাহলে একটা ইনকাম কস্টে নিইনি, ইনকামটা কস্টে না নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে? কমে গেছে। এখন কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করতে হবে ব্যাংক ইন্টারেস্ট। কত টাকা? 600 টাকা। আচ্ছা, এটা 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 230 না? 230 কি করতে বললাম? যোগ করতে বললাম। ঠিক আছে। তারপর স্টোর অ্যাডজাস্টমেন্ট। স্টোর মানে কি বলতো? ম্যাটেরিয়াল থাকে তাদের অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? স্টোর অ্যাডজাস্টমেন্ট। তো ওরা তোকে হেল্প করেছে স্টোর অ্যাডজাস্টমেন্ট। বলছে এটা ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস। ও তোকে হেল্প দিয়ে ভালো করে শুনবি। মানে এটা ফিনান্সের আইটেম ওরা বলে দিয়েছে। তো তোকে বলেছে তুই ফিনান্স বুকে ক্রেডিট করিস, মানে কষ্টে করিসনি। তাহলে কষ্টে করিসনি, কিন্তু আইটেমটা কি? ইনকাম না এক্সপেন্স? ইনকাম। বুঝে না কেন খরচা বলি বল আমাকে বল। আরে বোঝাতে হবে তোকে। এখানে ওরা ক্রেডিট লিখে দিয়েছে। ক্রেডিট মানে তো ইনকাম। মানে তুই কখনোই পয়েন্ট বুঝতে না পারিস, এই ডেবিট ক্রেডিট পড়েও তুই কিছুটা একটা আইডিয়া করতে পারবি। ঠিক আছে তো? ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস মানে এটা একটা ইনকাম। এই ইনকামটা কষ্টে নিসনি। ইনকাম না নেওয়ার ফলে কি প্রফিট? তাহলে বাড়াতে হবে, যোগ করতে হবে 420 টাকা। তাহলে যখনই বাড়িতে অঙ্কগুলো, বই তো আছেই, তুই লাইনগুলো পড়ে না, আগে তুই এগুলো প্লাস মাইনাস করে নিবি, তারপর তুই কর না, অসুবিধা কোথায়? আর এখানে অ্যান্সার দেওয়া আছে, তুই প্লাস মাইনাস করে তো একটা অ্যান্সার বুঝতে পারি কি হচ্ছে। তো কর না। ভালো চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার, এবং সবসময় পরীক্ষার হলে ঢুকে আগে এই অঙ্ক করে ফেলতে হয়। আগে এই অঙ্ক নামিয়ে দিতে হয় 10 নাম্বার।
ইজিলি দশমিক সিকিউর করে ফেলতে হবে, ঠিক আছে তো? তারপর কি বললাম, ডেপ্রিসিয়েশন অফ স্টক চার্জ ইন ফিনান্সিয়াল বুকস বলে দিয়েছে। ডেপ্রিসিয়েশন অফ স্টক কি হয়, কিছু কিছু বিজনেসে না স্টকের উপর আবার ডেপ্রিসিয়েশন হয়। হয়তো মনে নেই, তোরা ওই অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতে দেখতি না, স্টকের ভ্যালু কমে যেত, কখনো কখনো লিখে দিত অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশন স্টক। তো এটা বলেছে, এটা বলে দিয়েছে ফিনান্সের আইটেম। স্যার কষ্টে করেনি, বলেনি করতে, ও ও এখানে ফিনান্সে বলেছে। তার মানে এটা এক ধরনের খরচ। খরচ আমরা কষ্টে নিইনি, কষ্টে না নেওয়ার ফলে স্যার প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে। কত টাকা ছিল বলতো টাকাটা? 860 টাকা মাইনাস করতে হবে। কি কঠিন লাগছে? কঠিন লাগছে অঙ্ক? বল না, কঠিন লাগলে বল, কঠিন লাগলে বল, কোন পয়েন্টটা কঠিন লাগছে বল? ডিভিডেন্ড অ্যাপ্রোপ্রিয়েটেড। আচ্ছা, ডিভিডেন্ড অ্যাপ্রোপ্রিয়েটেড মানে কি বলতো? ডিভিডেন্ডটা বন্টন করে দেওয়া। ডিভিডেন্ড কাদেরকে দেওয়া হয়? শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়। তো এটা কিসের আইটেম? এটা কি ফিনান্সের আইটেম? আমি পারো এখন তারা বলতে স্যার এখানে লিখে দিয়ে ফিনান্সিয়াল বুকস, কিন্তু নাও যদি বলে দেয় তবু জানি এটা ফিনান্সিয়ালের আইটেম। ডিভিডেন্ড ফিনান্সিয়ালের আইটেম। ডিভিডেন্ড কস্ট শিট করি, কস্ট শিট কোনদিন ডিভিডেন্ড লিখতি না? ডিভিডেন্ড লিখতাম না। ডিভিডেন্ড হচ্ছে পিওরলি ফিনান্সিয়াল নেচার, এটা ফিনান্সে আসে। আর এটা কি ইনকাম না খরচ? খরচা। খরচা কিন্তু ডিভিডেন্ড খরচা। মনে কর, যদি মনে রাখতে না পারিস তাও বলছি, ধর পিএল অ্যাপ্রো করতে যখন আগে পিএল অ্যাপ্রো ডেবিটে লিখতে হয় ডিভিডেন্ড ডিভিডেন্ড, ঠিক আছে তো? তো ডিভিডেন্ড ধরনের খরচ, কষ্টে নেই। খরচাটা কষ্টে না নেওয়ার ফলে কি হচ্ছে? প্রফিট বেড়ে গেছে, যখন কমাতে হবে 1200 টাকা লেস করতে হবে। তারপর যে লস ডিউ টু থেফট, মানে ধর ওই দোকান ঘর আছে, বিজনেস করছি, দোকানে থাকে তো স্টাফ টাফ থাকে, চোর ফোর থাকে, বুঝিস তো, মালিক নেই, চেপে দিয়েছে কিছু, বুঝতে পারলি তো? টাকা হোক চাল হোক, চেপে দিয়েছে, বুঝতে পারলি তো? লস ডিউ টু থেফট প্রোভাইডেড অনলি ইন ফিনান্সিয়াল বুকস, কষ্টে বলেনি, বলছে এটা হচ্ছে ফিনান্সেই বলেছে। তার মানে এটা এক ধরনের খরচা। খরচাটা তুই কষ্টে নিসনি, কষ্টে না নেওয়ার ফলে কি হয়েছে? খরচাটা না নেওয়ার ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে 260 টাকা কমাতে হবে, ব্যাস হয়ে গেল। তুই বুঝে গেলি অঙ্ক, এবার ওখানে করা আরম্ভ কর, যোগ বিয়োগ সব বুঝিয়ে দিলাম, অঙ্ক আরম্ভ করে একটা করে লেখ, অ্যাড দিয়ে লেখ, অ্যাড একটা করে লিখবি, ঠিক আছে তো? প্রথম পয়েন্ট কি ছিল বল? প্রথম পয়েন্ট কি লিখেছিলাম আমরা? ওই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ফ্যাক্টরি লিখি না ভাই, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড রিকভার্ড ইন এক্সেস। কিছু না পারলে যেটা লেখা থাকে ওটাও তুলে দিলে হয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে কি বললাম? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কি লেখা ছিল? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড রিকভার্ড ইন এক্সেস, বা তুই লিখতে পারি এক্সেস রিকভার্ড। লেখ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, লেখ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এক্সেস রিকভার্ড। কত বলেছিল বল টাকাটা? 4250। 4250, 4250, ঠিক আছে তো? হয়ে গেল। নেক্সট কি অ্যাড ছিল? আর ডেপ্রিসিয়েশন অ্যাড ছিল। তাহলে লেখ ডেপ্রিসিয়েশন কোন বইতে বেশি দেখিয়েছি আমরা? কস্টিং। তাহলে কি লেখা উচিত এমনি ভাবার চেষ্টা কর। বলতে পারি যে ডেপ্রিসিয়েশন এক্সেস রিকভার, মানে এক্সেস ইন কস্টিং, ঠিক আছে তো? লেখ ডেপ্রিসিয়েশন রিকভার্ড বলেছিল কিছু, হ্যাঁ, লেখ ডেপ্রিসিয়েশন রিকভার্ড, ডেপ্রিসিয়েশন রিকভার্ড, ডেপ্রিসিয়েশন রিকভার্ড এক্সেস ইন কস্টিং, এক্সেস ইন কস্টিং মাইনাস করে দেখাতে হবে, হ্যাঁ? কত বেরিয়েছিল? 290 তো বেরিয়েছিল, কি করে বেরিয়েছিল দেখাতে হবে। 3950 মাইনাস 3660, কত বেরিয়েছিল? হ্যাঁ, ইনাই লিখো 3950 মাইনাস 3660, এই যে এরকম ভাবে লিখছি, এই 3950 মাইনাস 3660 করে কত বেরিয়েছিল বলতো? কত বেরিয়েছিল? 290, ঠিক আছে তো? তারপর ইন্টারেস্ট রিসিভ যোগ করতে হবে, লেখ ইন্টারেস্ট রিসিভ বলে লেখ ইন্টারেস্ট রিসিভড। শুধু ওরা তো বইতে শুধু ইন্টারেস্ট রিসিভ বলেছে, তাই ইন্টারেস্ট রিসিভটা কোন বইতে দেখিয়েছে আর কোন বইতে দেখাসনি বল? লেখাটা কি লিখতে হবে? ফিনান্সে দেখিয়েছি, কষ্টে দেখাসনি। তাহলে তুই কি লিখতে পারিস? এনে ভাব, ইন্টারেস্ট রিসিভড নট রেকর্ডেড ইন কস্ট বুক, নট রেকর্ডেড ইন কস্ট বুক। এবার তোর যদি মন চায় শুধু এইটুকু লিখতে পারিস, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা লিখলে বেটার। ইন্টারেস্ট রিসিভ নট রেকর্ডেড ইন কস্ট বুকস, নট রেকর্ডেড ইন কস্ট বুকস।
কত টাকা ছিল বল? 450। আর কি ছিল দেখ? আচ্ছা, ব্যাংক ইন্টারেস্ট। আর দুটো আইটেম আছে, ব্যাংক ইন্টারেস্ট। লিখবি ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস, পুরোটাই লিখে দে ধরে ধরে। লিখ ব্যাংক ইন্টারেস্ট credited in financial books। আর যদি তুই এটা credited in financial books না লিখিস তাহলে কি লিখবি? লিখবি ব্যাংক ইন্টারেস্ট নট রেকর্ডেড ইন কস্ট বুকস, যে কোনো একটা, বুঝতে পারলি তো? ব্যাংক ইন্টারেস্ট credited in financial books। কত টাকা দিয়েছে বল? 230। আচ্ছা, এবার কি বলছে? লাস্ট স্টোর অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তুই কি লিখতে পারিস? হয় ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস লিখবি, না লিখবি স্টোর অ্যাডজাস্টমেন্ট নট রেকর্ডেড ইন কস্ট বুক। লিখ স্টোর অ্যাডজাস্টমেন্ট কত টাকা ছিল? 420। ব্যাস, আর তো কিছু নেই, সব করে যোগ করে বল কত হচ্ছে? 5,640। 5,640। এবার দুটো যোগ করে বল কত হচ্ছে? 72,400। 72,400। 5,140। 400। এবার লিখবো লেস। লেসের আইটেম কি কি ছিল দেখ? লেসে ছিল, প্রথমে ছিল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার্ড ইন কস্ট বুকস। ফ্যাক্টরি ওভারহেড, তুই ফ্যাক্টরি অন কস্ট লিখতে হবে, একই মানে একই দাঁড়ায়। ফ্যাক্টরি অন কস্ট আন্ডার রিকভার্ড ইন কস্ট বুকস 5,700। ফ্যাক্টরি অন কস্ট আন্ডার রিকভার্ড, আস্তে, ইন কস্ট বুকস। ঠিক আছে, কত টাকা? কত টাকা বলেছিল? 5,700, তাই তো? নেক্সট পয়েন্ট কি বলেছে? ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল বুকস, একই মানে। ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল বুকস। কত টাকা দিয়েছে? 600। নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন অফ স্টক চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ডেপ্রিসিয়েশন অফ স্টক চার্জ, ডেপ্রিসিয়েশন স্টক চার্জ, তারপর কি বলেছে? ডেপ্রিসিয়েশন স্টক চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস কত টাকা ছিল? 860, তাই তো? নেক্সট কি বলেছিল? ডিভিডেন্ড অ্যাপরশন ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস 1200। ডিভিডেন্ড ছিল, ডিভিডেন্ড অ্যাপরশন ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস কত টাকা ছিল? 1200 টাকা। লাস্ট পয়েন্ট, লস ডিউ টু থেফট প্রোভাইডেড অনলি ইন ফিনান্সিয়াল বুকস। লস ডিউ টু থেফট, ঠিক আছে, প্রোভাইডেড অনলি ইন ফিনান্সিয়াল বুকস। কত টাকা বেরোচ্ছে? 260। টোটাল কত বেরিয়েছিল যোগ করে বল? 8,620। মাইনাস করে কত বেরোলো?
ষাট 63,780। এটাকে লিখি প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল বুক। প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস। শেষ হয়ে গেল অঙ্কটা। তো দেখো এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্টের একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। বলছে দ্য ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এক্স ওয়াই জেড লিমিটেড ফর দ্য ইয়ার এন্ড 31st March 2024। তো তোমাকে রিকনসিলেশন স্টেটমেন্ট করতে দিয়েছে, তোমাকে ট্রেডিং আর পিএল দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা ট্রেডিং পিএল থেকে, দেখো এখানে জিপি দিয়ে দিয়েছে, এখানে এনপি দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। এবার বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বেশ কিছু মানে মাত্র 4টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। দ্য ফলোইং ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবেল ফ্রম দ্য কস্ট অ্যাকাউন্টস অফ দ্য অর্গানাইজেশন। কস্ট অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছে। বলছে ইউ আর রিকোয়ার্ড টু রিকনসাইল দ্য প্রফিট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টস উইথ কস্ট অ্যাকাউন্ট। তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে, মানে প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে তোমাকে কস্টিং প্রফিট জানতে হবে এবং ফিনান্স প্রফিট জানতে হবে। ফিনান্স প্রফিট আমরা জানি, ফিনান্স প্রফিট কত, 15,500 টাকা জানি, ফিনান্স প্রফিট জানি, কিন্তু কস্টিং এর প্রফিটটা জানি না। তাহলে তুমি কস্টিং এর প্রফিট তোমাকে আগে বের করতে হবে। স্যার কি করে বের করব? কস্টিং প্রফিট বের করার জন্য আমরা শিখেছি সেকেন্ড সেমিস্টারে কস্ট শিট। তো কস্ট শিট করে আমরা কস্টিং প্রফিট বের করব। সবার ফার্স্ট কাজ হবে তোমার এই অঙ্কটা থেকে কস্ট শিট করার। তাহলে লিখবো কি, প্রথমে লেখো কস্ট শিট ফর দ্য ম্যানুফ্যাকচার অফ cost sheet for the manufacture of cost sheet করব। ফর দা না লিখলেও চলবে, লেখো cost sheet of XYZ লিমিটেড, এটাই বেটার হবে। cost sheet of XYZ লিমিটেড, cost sheet of XYZ লিমিটেড, ঠিক আছে তো? ফর দা ইয়ার এন্ড ডেট 31শে মার্চ 2024, ফর দা ইয়ার এন্ড ডেট 31শে মার্চ 2024 হয়ে গেল। এবার রুপিসের ঘর কাটো, ঠিক আছে? দুটো ঘর কাটলেই হয়ে যাবে। প্রথমে তো জানো এগুলো পার্টিকুলার্স রুপিস লিখতে হয়, লিখে দাও পার্টিকুলার্স রুপিস রুপিস। প্রথমে কি লিখবো? প্রথমে দেখো কোশ্চেনে কি বলে দিয়েছিল, কোশ্চেনে বলে দিয়েছিল দেখো তোমার প্রথমে, মানে কস্ট শিট করতে গেলে সবার প্রথম কি করতে হয়? সবার প্রথম করতে হবে তোমাকে র ম্যাটেরিয়াল কনজিউম। সবার প্রথম তোমাকে করতে হবে কি? র ম্যাটেরিয়াল কনজিউম। দেখো এখানে পারচেজ বলে, পারচেজ বলতে ম্যাটেরিয়াল পারচেজ দিয়েছে, ঠিক আছে? মানে আমরা প্রথমে কি করতাম? প্রথমে করতাম না আমরা ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল যোগ পারচেজ অফ র ম্যাটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। তো দেখো প্রথমে আমরা লিখবো ম্যাটেরিয়াল পারচেজ, লেখো বা পারচেজ অফ ম্যাটেরিয়াল 21,000 টাকা। ঠিক আছে? এই অঙ্কে আমাকে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল বলেনি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বলেনি। স্যার এখানে তো ক্লোজিং স্টক বলেছে 1,000 টাকা, তাই না? ক্লোজিং স্টক বলেছে 1,000 টাকা। তো আমি ধরে নিচ্ছি এখানে ক্লোজিং স্টক দিয়েছে, এটা ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক দিয়েছে, এরকম আমি একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি, ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক দিয়ে, তাহলে হবে না। তো ঠিক আছে, প্রথমে আমরা লিখলাম র মেটেরিয়াল কনজিউম 21,000 টাকা। তার সাথে আমরা যোগ করব কি? এর সাথে আমরা যোগ করব ডাইরেক্ট ওয়েজেস। দেখা যাক ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে, আর অ্যাডজাস্টমেন্ট বলেছে ডাইরেক্ট ওয়েজেসের কিছু না স্যার, ওয়েজেসের কোনো ডাইরেক্ট অ্যাডজাস্টমেন্ট বলেনি। তাহলে ডাইরেক্ট ওয়েজ কত লিখবো আমরা? 10,000 টাকা লিখো। 21 সাথে 10 যোগ করে হলো 31,000 টাকা। এটা হলো তোমার প্রাইম কস্ট। ঠিক আছে, এই প্রাইম কস্টের সঙ্গে আমরা যোগ করবো কি? ফ্যাক্টরি ওভারহেড।
তো ফ্যাক্টরি ওভারহেড কত বলেছে দেখো অঙ্কে, ছিল তো 12,000 টাকা, নিচে অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে, বলছে ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেস এর 150%। তো লেখো ওয়েজেস এর 150%, মানে 10,000 টাকা ছিল, তার 150% করলে হয় তোমার 15,000 টাকা, লিখলাম। তাহলে আমার হয়ে গেল ফ্যাক্টরি ওভারহেড। এবার নিচে দেখো ডেপ্রিসিয়েশন বলেছে কত, 2,400 টাকা, লেখো ডেপ্রিসিয়েশন 2,400 টাকা। ডেপ্রিসিয়েশন বলেছে কত, 2,400 টাকা, 15,000 আর 2,400 যোগ করে হলো 17,400, কত হচ্ছে 48,400। তো প্রাইম কস্টের সঙ্গে এই দুটো জিনিস যোগ করলে তো মানে ফ্যাক্টরি ওভারহেড আর ডেপ্রিসিয়েশন যোগ করলে কি বেরিয়ে গেল, এটাকে যোগ করলে বেরোয় ওয়ার্ক কস্ট। এর সাথে যোগ করবো কি আমরা, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড, লেখো এর সাথে যোগ দিয়ে লেখো। তো দেখো এখানে দিয়ে দিয়েছে, এখানে এখানে কি বলেছে, এখানে ওরা অফিস এক্সপেন্সেস আলাদা বলেছে, আবার সেলিং আর ডিস্ট্রিবিউশন আলাদা বলেছে, ঠিক আছে না? কোশ্চেন দেখো এখানে 5,000 8,000 দুটো আলাদা আলাদা বলেছে, কিন্তু নিচে আবার অ্যাডজাস্টমেন্ট একসাথে বলেছে, অফিস সেলিং আর ডিস্ট্রিবিউশন বলে 10% অফ সেল, সেলের 10%। তাহলে লেখো কি লিখবো, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভার। অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কি বলেছে, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলেছে, বলেছে 10% অফ সেল, সেলের 10%। দেখো খোঁজো সেল কত ছিল, সেল সেল ছিল তোমার 71,500, তার 10% করলে হবে 7,150, লেখো। যোগ করলে যেটা হবে 48,400 যোগ 7,150, ঠিক আছে, কত হচ্ছে 55,550। যেটা বেরোলো তাকে বলা হয় তোমার কস্ট অফ প্রোডাকশন, যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার, স্যার তোমরা যারা কস্ট শিট রিভাইজ করেছো তোমরা বলতে পারো যে না স্যার, সেলিং ওভারহেড আর ডিস্ট্রিবিউশন ওভারহেড তো আপনার কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে যোগ করতে, কিন্তু কি করার আছে আমার, আমার কাছে কি করার আছে, ওরা অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং আর ডিস্ট্রিবিউশন একসাথে বলে আমি একসাথে করতে বাধ্য হলাম, আমিও জানি আলাদা হয় কিন্তু একসাথে করতে বাধ্য হলাম এই কারণের জন্য। এর সাথে আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করি, যেটা অঙ্কে নেই, কিন্তু ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি করবো, মাইনাস করবো, লেখো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। অ্যাডজাস্টমেন্ট কত বলেছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর, এখানে অ্যাডজাস্টমেন্টে বলেছে এটা হলো ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট বলেছে 2,000 টাকা, কিন্তু আমার ওপরে কত ছিল 1,000 টাকা, 1,000 টাকা মানে 2,000 টাকা, কস্টিং কস্ট শিট করছে তো কস্টের আইটেম গুলো নেবে, 2,000 কত হচ্ছে 53,550, ঠিক আছে তো 53,550, যেটা বেরোলো তাকে বলা হচ্ছে তোমার টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ করব, হবে হচ্ছে সেল। তো সেল বলেছিল কত অঙ্কে, 71,500, 71,500 থেকে 53,550 বাদ দাও, 71,500 থেকে যদি তুমি 53,550 বাদ দাও কত হচ্ছে 17,950 টাকা প্রফিট। সব হয়ে গেল, এবার আমরা রিকনসিলার স্টেটমেন্ট করবো, চলো। তাহলে আশা করি কস্ট শিট বুঝতে পারলে, এবার আমরা রিকনসিলার স্টেটমেন্ট করবো, লেখো প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট, অঙ্কটা ছোটই হবে, বেশি বড় হবে না।
এখানে লেখো প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট। প্রথমে প্রথমে আমাকে মানে দেখো, রিকন স্টেটমেন্ট করতে গেলে তুমি কস্টিং প্রফিট ধরে স্টার্ট করো, তাহলে ফিনান্সের প্রফিট বেরোবে, আর ফিনান্স প্রফিট ধরে স্টার্ট করলে কস্টের প্রফিট বেরোবে। আমরা ফিনান্স ধরে এগোবো, লিখবো নেট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। তো দেখো ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ওয়াইজ নেট প্রফিট কত বেরিয়েছিল? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওয়াইজ নেট প্রফিট বেরিয়েছিল 15,500। তো এখানে লিখবো আমরা 15,500, আউটারে লিখবো। এর সাথে কিছু আইটেম অ্যাড করতে হয় আর কিছু আইটেম লেস করতে হয়। তো দেখো কি কি অ্যাড লেস করতে হবে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো প্রথমে তুমি খোঁজো, এই দেখো অ্যাডজাস্টমেন্ট গুলোর দিকে দেখো, অ্যাডজাস্টমেন্ট গুলোর দিকে এক একটা করে তাকাও, তাহলে তোমার এখনই হয়ে যাবে। ক্লোজিং স্টক কস্টিং এ দেখাতে হবে 2,000 টাকা, আর ফিনান্সে দেখাতে হবে 1,000 টাকা। তুমি যখন ফিনান্স করেছিলে, তুমি ফিনান্স ধরে এগোচ্ছো তো? তুমি দেখো তুমি কি ধরে এগোচ্ছো, তুমি ফিনান্স থেকে কস্টিং এর প্রফিট বের করবে। তার মানে আমার প্রশ্ন হলো, তুমি ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দিয়ে? তুমি ফিনান্স ধরে এগোচ্ছো তো, তাহলে তুমি ফিনান্সের দিকটা দেখো, কস্ট দেখতে হবে, ফিনান্স দেখো। ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে 1,000 টাকা দেখিয়েছি, কস্টে 2,000 টাকা দেখিয়েছি, তাহলে ফিনান্সে আমি 1,000 টাকা কম দেখিয়েছি, মানে ইনকাম 1,000 টাকা কম দেখিয়েছো, আর ইনকাম 1,000 টাকা কম দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে, অ্যাড করবো 1,000 টাকা, আমরা অ্যাড করবো ক্লোজিং স্টক, আমরা অ্যাড করবো 1,000 টাকা। কি লিখবো? আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, লিখবো আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। 1,000 টাকা, 2,000 মাইনাস 1,000 কত হলো? 1,000 টাকা। নেক্সট ক্লোজিং স্টক নিল ফ্যাক্টরি ওভারহেড তুমি ফিনান্সে দেখিয়েছো কত? স্যার ফিনান্সে দেখিয়েছি 12,000 টাকা, ফিনান্সে। আর কস্টে কত দেখিয়েছো? কস্টে ফ্যাক্টরি ওভারহেড দেখিয়েছো 15,000 টাকা। ফিনান্সে বেশি দেখিয়েছো না কম? স্যার ফিনান্সে কম দেখিয়েছি। কত টাকা কম দেখিয়েছি ফিনান্সে? স্যার ফিনান্সে আমরা 3,000 টাকা কম দেখি, খরচা কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, লেস করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 3,000 টাকা লেস করো, তোমরা 3,000 টাকা লেস করো, তাতেই লেস করো। ফ্যাক্টরি ওভারহেড 3,000 টাকা লেস করো। ফ্যাক্টরি ওভারহেড লেখো ফ্যাক্টরি ওভারহেড ওভার অ্যাবজর্ব ইন কস্ট অ্যাকাউন্ট। কস্ট অ্যাকাউন্টে তুমি ফ্যাক্টরি ওভারহেড বেশি দেখিয়ে দিয়েছো, কত টাকা? 3,000 টাকা। এখানে লিখো 3,000 টাকা, তাহলে লিখো 15,000 মাইনাস 12,000 করে হবে 3,000। ক্লোজিং স্টক হলো, ফ্যাক্টরি ওভারহেড হলো। এবার আমরা করব ডেপ্রিসিয়েশন ফিনান্সে কত দেখিয়েছো আর কস্টে কত দেখিয়েছো? ডেপ্রিসিয়েশন ফিনান্সে দেখিয়েছো 1,000 টাকা, আর কস্টে দেখাচ্ছে 2,400 টাকা। তো ফিনান্সে বেশি দেখিয়েছো কম দেখিয়েছো? ফিনান্সে স্যার 1,400 টাকা কম দেখিয়েছো, 1,400 টাকা খরচা কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, ডেপ্রিসিয়েশন লেস করতে হবে। লিখবো ডেপ্রিসিয়েশন ওভারচার্জ, ইন কস্ট অ্যাকাউন্ট। 2,400 মাইনাস 1,000 কত হচ্ছে? 1,400 হয়ে গেল। লাস্ট অফিস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, কস্টিং এ দেখিয়েছো তুমি কত টাকা? এই ওভারহেড অফিস ওভারহেড কত? কস্টিং এ দেখিয়ে তুমি 7,150, ঠিক আছে। আর ফিনান্সে দেখিয়েছো কত? দুটো মিলিয়ে বলবে। ফিনান্সে দেখিয়েছো কত? 5 আর 8 যোগ করে 13,000 টাকা, 5 আর 8 যোগ করে 13,000 টাকা। তার মানে ফিনান্সে বেশি দেখিয়েছো কম দেখিয়েছো? ফিনান্সে বেশি দেখিয়েছি, খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করো
অ্যাড করো, অ্যাড কি লিখবো? অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড। লিখবো অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং and distribution overhead under absorb। কত টাকা? 5 আর 8 যোগ করে 13,000 টাকা। লিখো 13,000 মাইনাস 5 আর 8 যোগ করে হয় 13,000। তেরো হাজার মাইনাস ওটা কত ছিল? 7,150 নাকি? দেখে নিচ্ছিস, মনে হচ্ছে 7,150 ছিল। হ্যাঁ 7,150, 13,000 মাইনাস 7,150 কর। 13,000 মাইনাস 7,150 কত হচ্ছে? 5,850। তাহলে 5 আর 1 6,850, আর এখানে 2,400 থেকে 1,000 বাদ দিলে 1,400, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 4,400 মাইনাস হবে 5,800, কত হলো? 15,500 প্লাস 6,850, টোটাল কত হচ্ছে? 22,350। তার থেকে মাইনাস হবে 4,400, কত হচ্ছে? 17,950 কস্টিং প্রফিট। মিলে গেছে, মিলে গেছে 17,950। এটাকে লিখবো প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। মিলে গেল। তাহলে বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এখন যে অঙ্কটা করবো দেখো 3 দাগের অঙ্কটা, এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টের অঙ্ক। বলছে দ্য স্ট্যান্ডার্ড ডিটেলস আর এভেলেবেল ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। ইফ প্রফিট ডিভিডেন্ড ইজ ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইজ ₹2,50,000, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওয়াইজ প্রফিট 2.5 লাখ টাকা বলে দিয়েছে। প্রিপেয়ার আ রিকন স্টেটমেন্ট এন্ড ফাইন্ড আউট দ্য প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। মোট কথা তোমাকে ফিনান্সের প্রফিট 2.5 লাখ টাকা বলে দিয়েছে, তোমাকে কস্টের প্রফিট বের করতে বলেছে। তাহলে চলো দাগ কেটে এখানে লিখি প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো প্রথমে লিখবো আমাকে ফিনান্সের প্রফিট দিয়েছে, তাহলে আমাকে লিখবো প্রফিট, এখানে লিখবো প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওয়াইজ প্রফিট কত বলছে? 2.5 লাখ টাকা, তাহলে লিখবো 2.5 লাখ টাকা। আমাকে কস্টের প্রফিট বের করতে হবে, যোগ চিহ্ন দেবো আর নিচের দিকে ধরো এখানে বিয়োগ চিহ্ন দেবো, যেগুলো অ্যাড হবে সেগুলো অ্যাডে করবো, যেগুলো লেস হবে লেসে। এক একটা করে আমরা পয়েন্ট বের করবো। দেখো প্রথমে বলছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, আমরা কোন বই থেকে এগোচ্ছি? ফিনান্স বই থেকে এগোচ্ছি। বলছে দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কস্টে কত দেখিয়েছি? 10,000 টাকা, আর ফিনান্স দেখিয়েছি 13,500 টাকা। তাহলে আমাকে যেহেতু ফিনান্স থেকে অঙ্ক স্টার্ট করছি, তাই আমাকে দেখতে হবে ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি। স্যার পরিষ্কার ভাবে দেখে বোঝা যাচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আপনি ফিনান্সে বেশি দেখিয়েছেন। কত টাকা? 3,500 টাকা বেশি দেখিয়েছেন। আর ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আমরা কি জানি? খরচা, খরচা। তো খরচা আমরা ফিনান্সে বেশি দেখিয়েছি। ঠিক আছে, খরচা ফিনান্সে বেশি দেখানোর ফলে আমার প্রফিট কি হবে? স্যার প্রফিট কমে যাবে। তাহলে এখন প্রফিটটাকে বাড়াতে, তাহলে বোঝা গেল কি বললাম? তোমাকে দেখতে হবে যেহেতু তুমি ফিনান্স ধরে এগোচ্ছ, তাই তোমাকে দেখতে হবে ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি। স্যার ফিনান্সে বেশি দেখিয়েছি, আর ফিনান্সে খরচা, আর এটা খরচা ওপেনিং র মেটেরিয়াল খরচা, তা ফিনান্সে খরচা বেশি দেখানোর ফলে তোমার প্রফিট কমে গেছে। এখন প্রফিটটাকে বাড়াতে হবে, অ্যাড করতে হবে। কি লিখবে?
ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 3,500, লাইক ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 3,500। $13,500 মাইনাস 10,000। নেক্সট, এবার বলো ফিনিশ গুডস। ঠিক আছে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, এটাও বুঝতে পারছো। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এটা আমরা কোন দিক পাই? আমরা যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, এটাও এক ধরনের খরচ। ঠিক আছে, তো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ফিনান্সে বেশি দেখিয়েছো কম দেখিয়েছো? ফিনান্সে কম দেখিয়েছি, খরচা কম দেখিয়েছো। খরচা তুমি 5,000 টাকা কম দেখিয়েছো, আর খরচা কম দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, আমি কমাতে হবে। মাইনাস করবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 5,000 টাকা। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 5,000। নেক্সট দেখো, আমাদের 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্টে চলে আসে ক্লোজিং স্টক। তো তোমরা প্রত্যেকে জানো ক্লোজিং স্টক কোন দিকে বসাতাম? কেইট দিকে বসাতাম। কেইট দিকে মানে ইনকাম। এবার দেখো, ফিনান্সে ইনকাম বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? ফিনান্সে ইনকাম বেশি দেখিয়েছি। কেন? ফিনান্সে তুমি 50 দেখিয়েছো আর কস্টে 45 দেখিয়েছো, ফিনান্সে তুমি 5,000 টাকা বেশি দেখিয়েছো। তো ইনকাম 5,000 টাকা বেশি দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে। তাহলে মাইনাস করবে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 5,000 টাকা হবে। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 5,000 টাকা। নেক্সট, ফিনিশ গুডস এটাও তো ট্রেডিং এর কেইটে আসে। তুমি জানো ফিনিশ গুডস কোন দিকে? কেইট দিকে আসে, মানে কেইট দিক মানে ইনকাম। এবার দেখতে হবে ফিনান্সে বেশি দেখিয়ে না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে 2,000 টাকা ফিনিশ গুডস কম দেখিয়েছি। ঠিক আছে, 2,000 টাকা কম দেখিয়েছে, তাহলে ইনকাম কম দেখানোর ফলে প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে। 2,000 টাকা অ্যাড করবে। কি লিখবো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2,000। এই পয়েন্টটাও হয়ে গেল। এবার 3 নম্বর বলেছে কি? প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ ইফ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। প্রিলিমিনারি এক্সপেন্সেস তো জানো, প্রিলিমিনারি এক্সপেন্সেস এমন এক ধরনের খরচা, এটা কোম্পানি তৈরি হওয়ার আগে হয়, আগে করা হয়। কোম্পানি তৈরি হওয়ার আগেই খরচাটা করা হয়। প্রিলিমিনারি এক্সপেন্সেস তোমার কোশ্চেনে যে বলেছে না প্রিলিমিনারি এক্সপেন্সেস, এটা হচ্ছে ফিনান্সে দেখানো হয়, কস্টিং এ আসে না। কস্টিং এ আসে না, ফিনান্সে দেখানো হয়। তাহলে আমরা এইভাবে অ্যানালাইসিস করব, ফিনান্সে দেখানোর ফলে কষ্ট দেখানো হয়নি, ফিনান্সে দেখিয়েছ, ফিনান্সে দেখানোর ফলে ফিনান্সের প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস অ্যাড করবে 1,800 টাকা। লেখো প্রিলিমিনারি এক্সপেন্সেস কত করবে? 1,800 টাকা। নেক্সট, ডিভিডেন্ড রিসিভড। ডিভিডেন্ড রিসিভ এটা কিন্তু কষ্টে আসে না, এটা ফিনান্সেই আসে। ঠিক আছে, ফিনান্সে রিসিভ মানে ইনকাম, ফিনান্সের কেইট দিকে নিয়েছো। কেইট মানে ইনকাম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটটাকে কমাতে হবে, মাইনাস করবে ডিভিডেন্ড রিসিভ 4,000 টাকা। মাইনাস করবে ডিভিডেন্ড রিসিভ কত টাকা? 4,000 টাকা। সোজা চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার। এখান থেকে আসলে অবশ্যই করবে পরীক্ষায়, একদম ইজি অঙ্ক। লাস্ট পয়েন্ট বলছে ওভারহেড পেড 89,000 বাট রিকভার্ড 85,000। এই ওভারহেড পেড মানে তুমি ফিনান্সে পেড যখনই বলছো না, তুমি ফিনান্সে দেখিয়েছো 89,000 টাকা, কিন্তু রিকভার মানে কস্টে তুমি দেখিয়েছো 85,000 টাকা। তাহলে ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে 4,000 টাকা খরচা বেশি দেখিয়েছি, খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে। তাহলে তোমাকে 4,000 টাকা অ্যাড করতে হবে। লেখো ওভারহেড বলে 4,000 টাকা অ্যাড। 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 4 10, 10,000, 11,300 টাকা। টোটাল কত হলো? 2,61,300। এখানে কি হচ্ছে? 5 আর 5 10, 10 আর 4 14। তাহলে 2,61,300 থেকে 14,000 বাদ দিয়ে দাও, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। 2,61,300 থেকে যদি তুমি 14,000 টাকা বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 2,47,300। এটা হলো তোমার কারেক্ট অ্যান্সার। কি লিখবো? প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট।
শেষ হয়ে গেল অঙ্কটা।